অনুষ্ঠানের মূল পর্বে যখন প্রবেশ করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই অনুষ্ঠানের সূচনা পর্বেই আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া ডক্টর পুষ্পলতা বাড়ি মুখার্জি মহাশয়াকে অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের এই অনুষ্ঠানে আগত, এই গুগল মিট প্ল্যাটফর্মে আগত মাননীয় অতিথিবর্গকে বক্তব্যের মধ্য দিয়ে সাদর অভ্যর্থনা আহ্বান জানানোর জন্য। এরপরে অনুষ্ঠানের পরবর্তী অংশ পরিচালনার জন্য আমি ম্যাডামকে অনুরোধ করছি। দিদি, আপনি কি শুনতে পেয়েছেন? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, অনেক ধন্যবাদ কুহুকে। কুহু দাশগুপ্ত ও পলিটিক্যাল সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস হিসেবে আমাদের বিদ্যালয়ে জয়েন করেছে। খুব অল্প দিন ওকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে ও আমাদের মধ্যে একজন হয়ে উঠেছে। এছাড়াও কিন্তু আমাদের মধ্যে আরো অনেক দিদিমণিরা আছেন, বিশেষ করে অরুণিমা দি আছেন, আক্তারিয়া দি আছেন, এই দিদিরাও আছেন। সবাই এখন আমি বোধহয় জয়েন করেননি, আমি এখন দেখতে পাচ্ছি না, তো ওনারা আস্তে আস্তে জয়েন করে যাবেন। তো আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সবার প্রথমে অবশ্যই সোমা চট্টোপাধ্যায় আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, এই জন্যই আমি বলছি যে মানে এই পরিচয়টাই আমার মনে করি উনি সবচেয়ে বেশি খুশি হবেন দিলে। মানে প্রাক্তন ছাত্রী, তারপরে উনি একজন বিজ্ঞানী। অবশ্যই এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের এই বিদ্যালয় থেকে উনি বেরিয়ে এরকম একটা জায়গায় পৌঁছেছেন, এবং রীতিমতো উনি ন্যাশনাল যে অ্যাওয়ার্ডগুলো সেগুলো উনি প্রায় প্রত্যেক বছরই উনি এই ধরনের একটা করে ওনার ঝুলিতে একটা মুকুট, একটা করে পালক ওনার সেখানে যোগ হয়। তো সেরকম একজন ব্যক্তিত্ব যে আমাদের বিদ্যালয়ের একজন থেকেই তিনি বেরিয়েছেন, এই জন্য আমরা গর্বিত। বিশেষ করে তার এত ব্যস্ততম শিডিউলের মধ্যেও তিনি যে আমাদের মেয়েদের জন্য এই সময়টুকু দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ তার কাছে। তো তাকে আমি আসলে ইনগরেট করার জন্য আমি তাকে আহ্বান জানিয়েছি। তিনি আমাদের এই বিষয়ের সঙ্গে থেকেও আমার মনে হয় যে এই বিদ্যালয় থেকে বেরিয়ে তিনি যে জায়গায় আজকে আছেন সেই জায়গায় আমার মেয়েরা কেন এতটা পিছিয়ে আছে। আমি তাকে অনুরোধ করেছিলাম যে আপনি একটু আমার মেয়েদের এই যে গবেষণাধর্মী যে কাজ, যেগুলোর মধ্যে একটা হায়ার স্টাডিজ করা বা আরো কিছু নতুন নতুন করে আবিষ্কার করা, কারণ আমরা একটু যদি ভারতবর্ষের ইতিহাস দেখতে পাই, কিন্তু ইদানিং কালে আমরা দেখছি ভারতবর্ষ কিন্তু এই জায়গাটায় মনে হচ্ছে যে পাশাপাশি আমার যে রাষ্ট্রের দেশগুলো তারা কিন্তু অনেকটা বেশি মনে হয় এগিয়ে যাচ্ছে। আমাদের যে এই প্রজন্মের ছেলে মেয়েরা তারা কিন্তু এখন এই গবেষণাধর্মী যে কাজকর্ম বা যেটা কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ, মানে এরাই কিন্তু আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে যে পরিস্থিতিতে আমরা আছি, যে আবহে কাটাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ভ্যাকসিন তৈরি হচ্ছে, মেডিসিন তৈরি হচ্ছে। আমরা তো সোমা ম্যাডামকে পেয়েছি, উনি কিন্তু ভাইরাস নিয়েই কাজ করছেন। তাহলে এরকম বিজ্ঞানীরা যদি আমাদের দেশের সম্পদ, এনারা যদি আমাদের না থাকেন তাহলে কিন্তু আমরা এই ধরনের যে সমস্ত বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি, আমরা সেই বিপর্যয় থেকে এত সহজে বেরোতে পারবো না। তো সেজন্য আমি চাইছি যে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা তারাও যাতে ভবিষ্যতে তাদের পেশা হিসেবে বেছে নেন এই জায়গাটাকে, সেখানে একটু বলবো তিনি যদি একটু ইন্সপায়ার করেন। তো আমি জাস্ট দু একটা কথাই শুধু বলে দিই কেন আজকের অনুষ্ঠানটা। খুব সুন্দরভাবে তোমাদের বলে দিয়েছেন। তারপরে বলছি একটা পরিকল্পনা তো থাকে, যে কোনো দপ্তর যখন তোমাদের জন্য কিছু করতে বলা হয় সেখানে কিছু পরিকল্পনা রয়েছে। বিশেষ করে তোমাদের মধ্যে যে এনথুসিয়াজমটা আছে, যে তোমাদের মধ্যে যে আগ্রহটা রয়েছে সেটাকে জাগিয়ে তোলা বা হাতে কলমে পরীক্ষামূলক ভাবে সেই কাজটাকে আরো কি করে সুন্দর করে করা যায়, যেটা সাধারণত আমরা দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা কপি পেস্ট করতে শুরু করে দাও। সেটা না হয়ে নিজের ভাবনায় কিভাবে নিজে একটা কাজ করলে তার কি হলো, তার ফলাফল সেটা সঠিক হতে পারে, সেটা ভুল হতে পারে, কিন্তু তোমাদের সেই আগ্রহটা আনা, বা তোমাদের এই যে ওয়াটার অডিট করা হচ্ছে, অর্থাৎ জলের যে ব্যবহার, জলটা যে কতটা প্রয়োজনীয়, কতটা জল আমরা আমাদের অজান্তেই জলটা নষ্ট করে ফেলি, বা কিভাবে আমাদের এই যে কার্বন যে এনভায়রনমেন্টে বেড়ে যাচ্ছে, ক্রমশ পলিউশন বাড়ছে, সেই কার্বন এমিশনটা আমরা কিভাবে কমাতে পারি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের মূল প্রজেক্ট। তো মূল প্রজেক্টে আমরা আসবো। প্রথমে আমরা সোমা ম্যাডামের কাছ থেকে কিছু শুনে নেবার পরে আমরা আমাদের মেয়েদের যে আজকে তারা এই 6 দিন ধরে তারা যে সমস্ত কাজগুলো করেছে
সেই সমস্ত কাজের উপর তারা প্রেজেন্টেশন করবে। তারপরে আমরা তাদের প্রেজেন্টেশনের ভিত্তিতে তাদের কি কি সমস্যার সম্মুখীন হয়েছে, তারা কি কি শিখলো, বা তাদের কি কি এইগুলো আরো কিছু করতে পারলে তাদের মানে লার্নিং গ্যাপ গুলো বা কি তাদের মনে হয়েছে এই কদিন কাজ করে, সেগুলো আমরা সকলের সঙ্গে শেয়ার করে নেবো। পাশাপাশি যে দুজন দিদিমণি তাদেরকে সক্রিয়ভাবে গাইড করেছেন, সেই সমস্ত দিদিমণিরাও মেয়েদের দিয়ে কাজ করাতে গিয়ে তাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা এই সমস্যাগুলো কিভাবে আমরা ওভারকাম করতে পারি, সেগুলো আমরা পরে আসবো। তাই প্রথমেই আমি অনুরোধ করব সোমা ম্যাডামকে যে আপনি একটু আমার মেয়েদের সামনে আসুন, এবং আমার মনে হয় আপনার উপস্থিতি আমার মেয়েদেরকে অনেকটাই প্রাণবন্ত করে তুলবে, এবং আপনার দেখানো পথ অনুসরণ করে ভবিষ্যতে হয়তো আমরা আরো অনেক এরকম সোমাকে খুঁজে পাবো। গুড ইভিনিং। গুড ইভিনিং। আজকে মানে আমি স্কুলের জন্য কখনো কিছু করতে পারলে বা স্কুলের স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারলে আমার নিজেরই ভালো লাগে। তো তাতে যদি স্টুডেন্টদের কিছু উপকার হয় আর কিছু স্টুডেন্ট যদি এই লাইনে আসে, তার থেকে বড় পাওয়া আমাদের কিছু হবে না। তো আজকে আমি দেখছি এখন মোটামুটি 22-23 পার্টিসিপেন্টস আছে। তো এরা ক্লাস 11 আর 9 আর 11 এর। আচ্ছা, আমাদের না ইউটিউবও আজকে আছে, অনলাইনে ওটা লাইভ হচ্ছে, যেখানে হচ্ছে মেয়েরা ওখান থেকে দেখতে পাবে। এখানে আমরা সবাইকে রাখিনি, কারণ ওই যদি বেশি হয়ে যায় তখন আবার অনেকে ঢুকতে পারবে না, সেই জন্য ওদেরকে শুধু ইউটিউব লিঙ্কটাই শেয়ার করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমি যদি রিসার্চের ব্যাপারে কিছু বলতে চাই তো সেটা নিয়ে এখন ডিসকাশন করব, নাকি ওদের টপিক যেটা আছে সেটাতে? আমার মনে হয় ওদেরকে আগে মানে এটা কেন আসবে, এই পথটা কেন বেছে নেবে, বা এটার মজাটা কি, যে একটা আনন্দ, একটা আবিষ্কারের তো একটা আলাদা আনন্দই তো আলাদা না, সেই আনন্দটা আমি চাইছি ওরা কিছুটা ফিল করুক। ওকে। আমি যখন স্কুলে ছিলাম তখন যে জিনিসগুলো আমি পড়তাম, তো সবসময় আমি সেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালে করে দেখবার চেষ্টা করতাম। এবং তারপরে যখন কলেজে যাই, আমার সাবজেক্ট ছিল জুওলজি। তো সেখানে অনেক বায়োডাইভার্সিটি, অ্যানিমাল, প্ল্যান্ট এসবের ওপরে ছিল। এবং আমার যেহেতু বাড়ি ঝাড়গ্রামে আর পড়তাম আমি কলকাতাতে, তো তখন আমার একজন ক্লাসমেট ছিল যে অ্যাকচুয়ালি আম গাছ কখনো দেখেনি, কখনো ধান গাছ, রাইস প্যাডি ফিল্ড কখনো ঠিকভাবে দেখেনি। তো সেই সুযোগটা আমাদের ছিল যারা কিনা কলকাতার বাইরে থাকে, এনভায়রনমেন্টের সাথে অনেক বেশি আমরা ক্লোজ ছিলাম বা অনেক কিছু অ্যাকচুয়ালি দেখতে পারতাম। এখন আম গাছ কিরকম যদি আমি বইয়ে পড়ি তাহলে আমার একটা ছবি মাথায় থাকবে, কিন্তু একটা আম গাছ যদি তুমি দেখো মানে নিজে, তখন কি হয় সেটা অনেক বেশি এফেক্টিভ হয়। মানে যে কোনো জিনিস যখন আমরা শিখি তখন আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, যত বেশি ইন্দ্রিয় যদি কাজে লাগে কোনো কিছুর জন্য, তাহলে হচ্ছে কি আমাদের লার্নিং সবচেয়ে বেটার হয়। তো যেমন আমরা যখন কোনো কিছু পড়ি তখন অনলি আমাদের চোখ কাজ করছে, কিন্তু আমরা যদি জোরে জোরে পড়ি তখন আমাদের চোখও কাজ করে, তার সাথে সাথে কানও কাজ করে। আর সেটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করি, মানে যদি আমরা কোনো ভিডিও দেখি, তখন কি হয় তার সাথে সাথে আরো অনেক বেশি, বা কোনো একটা জিনিস আমাকে বলে দেওয়া হলো, আচ্ছা ঠিক আছে, ওই যে যেটা গল্প আছে যেটা যে হাতি এরকম, তার লেজ আছে, সুর আছে, কিন্তু আমি যদি একটা হাতির ছোট একটা সেটাকে যদি আমরা নিয়ে যদি দেখি, তাহলে আমি পুরোপুরি ভাবে ওটা আমি টাচ করছি, আমার স্কিনও কাজ করছে। তো ব্যাপারটা হলো এই যে যখন আমরা কোনো কিছু শিখি তখন জাস্ট বইয়ে পড়ে আমরা যেটা শিখতে পারি সেটাকে যদি আমরা আরো 5টা রকম মাধ্যমের দিয়ে যদি শিখি না, তাহলে সেই শেখাটা অনেক ভালো হয়। তো এই যে কলেজে যখন আমি পড়তাম তখন জুলজিতে বিভিন্ন ক্লাসিফিকেশন থাকতো, ইটস মানে ভীষণ বোরিং, যে অমুক ফ্যামিলি এই। আমি কি করতাম, যত রকম ইনসেক্ট গাছের মধ্যে যদি পেতাম, কোনো ধরো বাড়িতে ফুলকপি এলো কি বাঁধাকপি এলো, তার মধ্যে দেখতাম যে একটা হয়তো লার্ভা আছে, ওটাকে একটা দেশলাই বাক্সের মধ্যে পুরে রেখে দিতাম।
যে এর অ্যাডাল্টটা কিরকম দেখতে, যে লার্ভাটা আমি দেখতে পাচ্ছি এটা যদি বড় হয় অ্যাডাল্ট হয়ে যায় তাহলে সেটা কিরকম দেখতে হয়। তো দেশলাই বাক্সের মধ্যে অন্য ছোট ছোট বাক্সের মধ্যে আমি পুরে রেখে দিতাম। কিছুদিন পরে দেখতাম সেই লার্ভাটা কোকুন তৈরি করে ফেলেছে এবং তারপরে একটা অনেক মানে বেশিরভাগ সময় একটা প্রজাপতির মতন একটা ছোট ইনসেক্ট বেরিয়ে আসতো। তো আমি দেখবার চেষ্টা করতাম কি যে আচ্ছা ঠিক আছে, এবং বেগুন কাটলে অধিকাংশ সময় একটা ছোট্ট লার্ভা বেরোয়। কখনো কি দেখেছো যে সেই পোকাটা অ্যাকচুয়ালি বড় হয়ে কিরকম লাগে তাকে দেখতে, বা কোন ইনসেক্টের লার্ভা এটা? তো ছোটবেলায় আমি ওই করতাম, মানে বিভিন্ন জায়গায় যা লার্ভা পেতাম, কি গাছে কোনো ইনসেক্ট দেখতে পেলে সেই ভীষণ একটা চকমকি কাভারওয়ালা যেগুলোকে আমরা বলি বিটলস, তো ওইগুলোকে আমি নিয়ে আসতাম। এবার কলেজে পড়ার সময় এগুলো আমি সমস্ত বেথুন কলেজে যখন পড়তাম, তো আমি এগুলো আমাদের ম্যাডামদের গিয়ে আমি দেখাই যে দেখুন এরকম। তো উনি বলেছিলেন এগুলো সব মিউজিয়ামে দিয়ে দাও, কলেজের মিউজিয়ামে। তো ওইখানে আমার ওই সমস্ত পিন করে করে আমি ইনসেক্ট রেখেছিলাম একটা থার্মোকলের বোর্ডের মধ্যে। তারপরে নানা রকম যে বাটারফ্লাই, মানে একটা সময় ছিল আমি বাড়িতে পড়াশোনা করতাম আর যেই দেখতাম জানলা দিয়ে একটা বাটারফ্লাই যাচ্ছে, একটা নেট বানিয়েছিলাম, সেটা নিয়ে পেছনে গিয়ে ধরতাম। তো সেই করে আমার একটা পুরো বাটারফ্লাই এর বিশাল বড় একটা থার্মোকল ছিল, তার মধ্যে দুনিয়ার বাটারফ্লাই, মানে আর এত ডাইভার্সিটি আমি দেখে আই ওয়াজ অ্যামেজড টু সি দ্য ডাইভার্সিটি, মানে এত কালার ভেরিয়েশন, এত শেপের ভেরিয়েশন। তো ওগুলো আমার খুব ভালো লাগতো দেখতে। তো দেখো যখন তুমি কোনো একটা, ওটা তো আমার বইয়ে ছিল না, বাট আই ওয়াজ ইন্টারেস্টেড টু নো বিয়ন্ড সামথিং হুইচ ইজ আই মিন নট ইন মাই বুক। তো বেথুন কলেজে ওগুলো আমি দিয়ে দিয়েছিলাম এবং খুব মায়ের কাছে বকুনিও খেয়েছিলাম একটা কাজে। আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমাদের পড়ানো হচ্ছিল বোন স্ট্রাকচার, তো বিভিন্ন কিভাবে ইভলভ হয়েছে, এভলিউশনে বোন কিরম ভাবে চেঞ্জ হয়েছে, তো ওগুলো আমাকে ছবি দেখে দেখে পড়তে হচ্ছিল। এবার আমি কি করেছি, একটা বাড়িতে বোধহয় ইঁদুর ধরা পড়েছিল এতে কেজে, তো সেটা নিয়ে আমি পড়ে দেখলাম যে কি করে এই যে হিউম্যানের যে স্কাল বা এগুলো কি করে তৈরি করা হয়, সেগুলো কোনো বই থেকে আমি পড়ে বাড়িতে আমার যতদূর মনে হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে জলে গরম করে ওই বোনগুলোকে ক্লিয়ার করা হয়, বোন থেকে মাসেলস গুলো সুন্দরভাবে ওগুলো খুলে যায় এবং হোয়াইট বোনের কালারটা হয় হোয়াইট। তো আমার মনে আছে একটা ইঁদুর, একটা ব্যাট মানে হচ্ছে বাদুড়, সেই সময় আমি কোত্থেকে পেয়েছিলাম এবং সেগুলোকে ওই ব্লিচিং দেওয়া জলে বাইরে আর কি ঘরের বাইরে একটা ওভেন মতন করে সেখানে গরম করে আমি ফরসেপ দিয়ে সমস্ত ক্লিন করে সেসব করেছিলাম। করে আমি যখন দেখলাম যে হ্যাঁ বইয়ে যেরকম আছে এরকমই দেখতে, দেন আই ওয়াজ স্যাটিসফাইড, আই ওয়াজ হ্যাপি টু সি দ্যাট, এবং সেগুলো আমি কলেজে দিয়ে দিয়েছিলাম। তো এই যে মানে এটা তো ওই পড়ার মধ্যে ছিল না, আমার কিউরিওসিটি আর দেখে তোমার যে কোনো জিনিস না অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, এবং তার মধ্যে যখন তুমি ইন্টারেস্ট পাবে তখন তুমি you'll not feel like it's tiring to study, মানে পড়াশোনার মধ্যে যে আনন্দ সেইটা খুঁজে পাবে। ঠিক সেরকম ভাবেই হয়তো ওটাই আমার মানে এই যে পরবর্তীকালে আজকে আমি যে জায়গায় আছি হয়তো সেটাই তার সূচনা ছিল, যে নিজের মধ্যে অনেক কিছু জানা। তো এখন জুলজির পরে তারপরে ভাইরাস নিয়ে কাজ করি, যখন ভাইরোলজি অ্যাকচুয়ালি ছিল না আমাদের সিলেবাসে সেরকম ভাবে খুব একটা, মাইক্রোবায়োলজি অল্প একটু ছিল এবং তাতে ব্যাকটেরিয়াই বেশিরভাগ পড়ানো হতো। তো তারপর যখন ভাইরোলজিতে আমি এলাম, যেহেতু একদম শুরু থেকে শিখেছি, ওখানে কোনো কিছুই ক্লাসে সিলেবাসে ছিল না, তো সেই জন্য ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং ফর মি। আর সামথিং ভাইরাস যেটা নাকি দেখতেই পাওয়া যায় না, যতটুকুনি জানতে পারবো ততটুকুনি মানে ইটস ফুল নিউ নলেজ টু মি। তো ওটাও আমাকে ভীষণভাবে ইন্টারেস্ট করতো যে আচ্ছা এটা দিয়ে কি করে কি হয়, এবং রিসার্চ বলতে কি, বা ল্যাবরেটরিতে সায়েন্টিস্টরা কিভাবে রিসার্চ করে,
এই সম্বন্ধে মাস্টার্স অবধি আমার মনে হয় না খুব ভালো যে আইডিয়া ছিল আমার, তা কিন্তু নয়। তো যখন মাস্টার্স পড়ি তখন দাদা দিদিরা সব পিএইচডি করতো, আর আমি গিয়ে ওই ল্যাবে দেখতাম যে ওরা এক্স্যাক্টলি কি করে। তো ইউনিভার্সিটিতে আমার ইন্টারেস্টিং ল্যাব সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে জেনেটিক্স ল্যাব, এবং সেখানে ড্রসোফিলার উপরে কাজ হতো। ড্রসোফিলা মানে হচ্ছে যেটা ফ্রুট ফ্লাই। তোমরা দেখবে যে এই সময় বিশেষ করে যখন টেম্পারেচার একটু কম আছে, ওরা কমফোর্টেবল হচ্ছে তোমার 27-28 টেম্পারেচারে। দেখবে কোনো কাটা ফল রাখলেই তার উপরে এসে অনেক ফ্রুট ফ্লাই ঘুরতে থাকে। তো সেই ফ্রুট ফ্লাই এর অ্যাকচুয়ালি জেনেটিক স্টাডি অনেক বেশি হয়েছে। তো সেই ফ্রুট ফ্লাই এর উপরে কাজ করতো আমাদের ইউনিভার্সিটিতে জেনেটিক্স ল্যাবে স্টুডেন্টরা। তো আমি ওখানে স্যাটারডে ছুটি থাকতো, ক্লাস থাকতো না, ওখানে বসে দেখতাম যে ওরা কি করে। এবং স্যাটারডে সানডেতে ওদের কাছে আমি থেকে থেকে অনেক কিছু শিখে গেছিলাম করতে। এবং স্যাটারডে সানডে ওরা কলকাতাতে দূর থেকে এসে ওদের হয়তো ফ্রুট ফ্লাই এর না খাবার দিতে হতো। আমি বলতাম যে তোমাদের আসতে হবে না, আমি করে দেবো, আমাকে শিখিয়ে দাও, আমি গিয়ে করে দেবো। তো এরকম আর কি। তো ওই তখন থেকে, আর ফ্রুট ফ্লাই ওরা কি করে, ওটা আমাদের জেনেটিক্সে কিরকম হতো যে জেনেটিক্সে যে ক্রস হয়, যে F1 F2, আমি জানি না এভলিউশনে তোমরা এখন পড়ছো, তো পি প্ল্যান্ট নিয়ে পড়েছো, ঠিক সেরকমই ক্রস যেটা আমরা করতাম ফ্রুট ফ্লাই এর উপরে। যে এরকম একজন মেল এরকম একজন ফিমেল কে দিয়ে একটা ওই গ্লাস বটল থাকতো, তার মধ্যে যদি দিয়ে দেওয়া হয় তাহলে যে মেল ফিমেল হবে তাদের মধ্যে বিভিন্ন যে এটাকে বলা হচ্ছে তোমার সেগ্রিগেশন অফ ক্যারেক্টার্স, সেটা আমরা দেখতাম আই কালার। কালকে যদি তোমরা একটু খেয়াল করে দেখো বাড়িতে কোনো কাটা কলা বা কোনো আপেল রেখে দিলে দেখবে অনেক ফ্লাই আসছে। এবং সেটা ধরার তোমাদের আমি একটা কায়দা শিখিয়ে দিচ্ছি। আমি কি করতাম, ওদেরকে তো মারা যাবে না, মেরে দিলে তো আর আমার ক্রস হবে না, জেনেটিক ক্রস। তো সেই জন্য আমি একটু হাতে জল নিয়ে নিতাম, জল নিয়ে আস্তে করে গিয়ে ওদের ধরতাম, তো ওদের পালক গুলো লেগে যেত, তখন আমি ওদেরকে একটা বটলে পুরে দিতাম। তো তারপরে আমি ভালো করে আবার অনেক সময় স্লাইডের মধ্যে ওদেরকে রেখে, আর ভালো করে যে তোমার গ্লাস ছিল আমার কাছে, ওটাকে কি বলে, ম্যাগনিফাইং গ্লাস, সেই দিয়ে দেখতাম যে ওদের আই কালার কিরকম, ব্রেনের স্ট্রাকচার কিরকম। আর বইয়ে তোমরা দেখবে মেল ফিমেল আছে, বা ওদের ভেনেশন যেটাকে বলে পাখার না, এগুলো সব বিভিন্ন রকম হয়। তো ওই ক্যারেক্টার গুলো আমি স্টাডি করতাম। তো এই যে করে করে আমার নিজের একটা ইন্টারেস্ট হয়েছিল যে না, বিয়ন্ড দ্যাট ইফ আই ক্যান নো সামথিং। তো দেখো আমাদের চারপাশে না কত কিছু আছে, তুমি যদি ভালো করে দেখো এবং তারপরে তোমার মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসবে যে এইটা কেন এরকম আর কেন ওরকম নয়। এই জিজ্ঞাসাটা আসা খুব দরকার। আজকে যদি তোমাদের আমি বলি যে তোমাদের যে সাবজেক্টটা ছিল যে ওয়াটার অডিটিং বা কার্বন ফুটপ্রিন্টিং, প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দিস, why we should do this, then how we should do this, and আজকে আমরা যতটা জানি তার পরবর্তী কি কি জিনিস আমাদের জানা নেই। মাস্টার্সে যখন আমরা পড়তাম, একজন টিচার বলতেন যে আমি মাঝে মাঝে কিছু তোমাদের ধরিয়ে দেবো যে এইটা এই অবধি হয়েছে আর এই অবধি হয়নি, মানে দিস আর পিএইচডি টপিক। তখন না কথাটার মানে আমি ঠিক বুঝতে পারিনি যে কি বলছেন। তো যখন আমি রিসার্চে মানে ওই ল্যাবে যখন কাজ করতাম পিএইচডি স্টুডেন্টদের সাথে, তখন থেকে আমার অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম যে রিসার্চটা কি। রিসার্চ মানে রিসার্চ মানে যা আছে বা যা নেই তুমি আরেকবার খোঁজো, কি আরো বেশি করে খোঁজো, ভেতরে ঢোকো তার মধ্যে। মানে আজকে যতটা আমরা জানি তার বেশি কি জানা যায়, বা সেইটা জানতে গেলে আমাকে কি করতে হবে, এই কি করতে হবে সেই গাইডেন্সটা কিন্তু গাইড দেয়। তোমার কাছে কোয়েশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোয়েশ্চেন মনে আসছে কি, সেই কোয়েশ্চেনটাকে মানে জানবার ইচ্ছে আছে কি তোমার, সেই কোয়েশ্চেনের উত্তর খুঁজবার ইচ্ছে তোমার আছে কি, সেই ইন্টারেস্ট যদি তোমার থাকে, সেই কোয়েশ্চেন যদি মনের মধ্যে জাগে, তাহলে তুমি বুঝতে পারবে যে
সেটাই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। কি করে তার অ্যান্সার বার করবে, দেয়ার আর 1000 ওয়েজ টু ডু দ্যাট, এবং সেটা আলটিমেটলি হেল্প করবার অনেক লোক আছে। কিন্তু তোমাদের যদি এখন আমি দেখতে পাচ্ছি একজন আছে, আমি জানি না এখানে কে কে টিচার আর কে স্টুডেন্ট। অ্যাকচুয়ালি কোন স্টুডেন্ট, আপনি একটু আমাকে হেল্প করুন, কোন একজন স্টুডেন্টের একটু নাম বলুন তো। যে আচ্ছা, সাজবাতি তুমি আছো তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ভিডিওটা অন করো। হ্যাঁ সাজবাতি, আচ্ছা বলো তোমার কোন সাবজেক্ট ভালো লাগে? আমার অঙ্ক। আচ্ছা, স্কুলে আমারও অঙ্ক হচ্ছে ফেভারিট সাবজেক্ট ছিল। তো তোমার পরবর্তীকালে তোমার নিজের কি মনে হয় যে কোনটা তোমাকে বেশি ভাবায়, বা কোন জিনিসটা তোমার মনে হয় যে আমি এতটা জানি, এর বেশি জানলে ভালো হতো, বা আমি এখানে আটকে যাই, আগে আমি কিছু করতে পারি না, এরকম কোনো কোয়েশ্চেন তোমার মনের মধ্যে আসে কি? আমি অঙ্কের ক্ষেত্রে এটা ফিল করি না, এটা আমি বুঝতে পারি বায়োলজি পড়ার সময়। আমার আচ্ছা, গুড। বায়োলজিতে কি বুঝতে পারো? মানে বায়োলজির ক্ষেত্রে আমি কোয়েশ্চেন আমার মাথায় বেশি আসে, যেগুলো আমি মানে জানতে চেষ্টা করি, হয়তো সবসময় পেরে উঠি না, গুগল সার্চ বা অন্যান্য বইয়ের মাধ্যমে। হ্যাঁ, তো সেরকম একটা কোয়েশ্চেন বলো, এনিথিং, যে কোনো টপিকের উপরে। হ্যাঁ, বায়োলজিতে তুমি বললে যে অনেক কিছু জানতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে, লেট মি হেল্প। তুমি করোনার উপর তো এখন ধরো, এই যে করোনা ভাইরাস যখন প্রথম এলো, ঠিক আছে, তখন তো আমরা কেউ এটার সম্বন্ধে কিছু জানতাম না, তাই না? কিন্তু আজকে এই 2-3 বছরে আমরা অনেক কিছু এটার সম্বন্ধে জেনেছি, এবং জানার ফলে কি হয়েছে, নাও উই আর বেটার ইকুইপড টু কন্ট্রোল দিস, তাই না? আমাদের নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, ইউ ডোন্ট, নলেজ ইজ দ্য, মানে তোমার যদি জ্ঞান থাকে এবং বুদ্ধি থাকে, তাহলে তোমার কোনো ওয়েপনের দরকার নেই। তোমার ব্রেন যে ওয়েপন না, আর তোমার নলেজ যে তোমার পাওয়ার, সেই দিয়ে তুমি ইউ ক্যান কনকার এভরিথিং। বুঝতে পেরেছ? তো তুমি সার্চ রিলেটেড যদি তোমার কোনো কোয়েরি মনের মধ্যে এসে থাকে, একটু ভেবে বলো যে তোমার এটা মানে ঠিক ক্লিয়ার নয় তোমার কাছে। আমার কাছে একটা ব্যাপার, মানে এটা আমার মাঝে মাঝে এসেছে, এটা গুজব ছড়িয়েছিল যে ভ্যাকসিনের প্রভাব, যেটা করোনা ভাইরাসের ক্ষেত্রে, মানে অনেকের এখনো শুনছি যে ভ্যাকসিন নেওয়ার পরেও তারা থার্ড ওয়েভে আক্রান্ত হচ্ছে। মানে মানে প্রত্যেকটা স্ট্রেনের ক্ষেত্রে কি আলাদা আলাদা ভ্যাকসিন ইউজ করতে হয় না, মানে এই ব্যাপারটা। আচ্ছা, তো দেখো, এবার আমি তোমাকে একটু মানে রিসার্চ কিভাবে হেল্প করে, বা রিসার্চই হেল্প করতে পারে এই লাইনে, সেটা নিয়ে তোমাকে একটু জাস্ট বলি। সেটা হচ্ছে যে যখন 2019-এ নভেম্বর ডিসেম্বরে চায়নাতে ভাইরাসটার সম্বন্ধে আমরা শুনতে আরম্ভ করলাম যে এরকম লোকজনের হচ্ছে, তখন কিছু জানা ছিল না, তাই না? এবং তখন থেকে বিভিন্ন ওয়ার্ল্ডের ডিফারেন্ট ল্যাবরেটরিতে সবাই কাজ করতে শুরু করলো ওই ভাইরাস নিয়ে, এবং সেটা কিন্তু অন্য কেউ করতে পারতো না, তাই না? অন্য কারুর সেই ইকুইপমেন্ট নেই বা সেই এক্সপার্টিজ নেই, মানে তো যারা রিসার্চার তারাই কিন্তু, ডাক্তাররা পেশেন্ট দেখছে, কিন্তু ভাইরাসটার সম্বন্ধে স্টাডি করছে কারা? না রিসার্চার। এই তোমার মতো, তোমার যেরকম কোয়েশ্চেন, যে তোমার যে এই যে কোয়েশ্চেনটা তুমি বললে না, এটাকে আমরা কিভাবে অ্যান্সার পেতে পারি? থ্রু রিসার্চ। কি করে না, একটা লোককে তুমি ভ্যাকসিন দাও, অ্যাকচুয়ালি হিউম্যানের ওপরে তো চট করে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি না, তো সেই জন্য আমরা কি করি, ভাইরাসের ক্ষেত্রে সেল নিয়ে কাজ করি। সেল মানে হচ্ছে, ধরো ভাইরাসকে আমরা কি বলি, ইন বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং, রাইট? কেন বলি না, ওরা হচ্ছে বাইরে নন লিভিং এর মতন কাজ করে,
এবং কোনো হিউম্যান বডি বা কোনো হোস্ট না পেলে ওরা তখন কিছু করতে পারে না। তো সেই জন্য এই যে ধরো এই যে আমার স্কিন, এই সেল আমরা ল্যাবের মধ্যে রাখি, কালচার করি আর্টিফিশিয়ালি, ঠিক আছে? সেল নিয়ে ওকে আমরা খাবার টাবার দিয়ে বলি, বাবা তুমি আমাকে রিসার্চে হেল্প করো, তুমি একটু হিউম্যান বডি নিয়ে তো কাজ করতে পারবো না, তোমাকে নিয়ে একটু করি। তো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য সেলস লাইক ইউর বেবিজ, বুঝতে পারলে? একটু এদিক ওদিক হলেই গোসা করে ব্যাস মুখ ঘুরিয়ে বসে থাকবে, তখন ভাইরাস কেউ না গ্রো করতে দেবে না আমাদের স্টাডি করতে দেবে। তো এনিওয়ে সেগুলো অন্য কথা। তো এবার তার মধ্যে আমরা কি করি, ভাইরাস দিয়ে দিই, ভাইরাস দিয়ে দেখি যে কি হচ্ছে, সেলে কিরম চেঞ্জ হচ্ছে। এই যে আজকে দেখছো কারোর লাংসে ইনফেকশন হচ্ছে, তো আমরা কি করি, লাংসের সেল নিয়ে ভাইরাস ঢুকিয়ে দিই, দেখবার চেষ্টা করি যে লাংসের টিস্যুতে কি প্রবলেম হচ্ছে। যখন ওটা কিছুটা বুঝি তখন আমরা একটা মাইস নিয়ে এসে ইঁদুরের ওপর এক্সপেরিমেন্ট করি, বা হ্যামস্টার বা তোমার গিনিপিগ, তার দেহতে ঢুকিয়ে দিই। এবার তোমার যে কোয়েশ্চেনটা, যে ভ্যাকসিন ক্যান প্রডিউস অ্যান্টিবডিজ উইচ ক্যান প্রোটেক্ট এগেনস্ট সেম স্ট্রেন, ডিফারেন্ট স্ট্রেন, মাল্টিপল স্ট্রেন, তাই না? যে প্রত্যেকের ক্ষেত্রে কি আলাদা আলাদা ভ্যাকসিন নিতে হবে নাকি? তো সেই জন্য আমরা কি করেছি, যে যারা ভ্যাকসিন নিয়েছে তাদের অ্যান্টিবডি নিয়েছি। জানো তো ভ্যাকসিন নিলে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। তো আমরা বিভিন্ন লোকের অ্যান্টিবডি ব্লাড কালেক্ট করে অ্যান্টিবডি নিয়ে, সেটাকে বলে হচ্ছে নিউট্রালাইজিং অ্যান্টিবডি, সেগুলো নিয়ে আমরা কি করেছি, ডিফারেন্ট বিভিন্ন ভাইরাল স্ট্রেন দিয়ে দেখেছি যে সেই ভাইরাল স্ট্রেনকে এই অ্যান্টিবডি এরকম ভাবে বাইন্ড করতে পারে কিনা। এবার দেখো যখন একটা ভাইরাস তার বিভিন্ন যে স্পাইক থাকে, যখন আমরা একটা ভাইরাস ভ্যাকসিন ইজ এ ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, বুঝতে পেরেছো? তো সেই ভাইরাসটাকে যখন আমরা কোনো এতে ঢুকিয়ে দিই হিউম্যান বডিতে, তখন তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এবার ভাইরাসের চারিদিকে বলতে পারবে যে কোন কোন প্রোটিন আছে? আচ্ছা, আরেকজন কোন স্টুডেন্টকেও নিয়ে নিলে একসাথে ভালো লাগবে ওদের। আর কে আছে? মৌলি আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌলি রেসপন্স করো। আচ্ছা আচ্ছা, বলো তো মৌলি, যে এই যে করোনা ভাইরাসের যে ছবি দেখেছো তোমরা, অ্যাকচুয়ালি আমার এই মডেল ছিল বা অফিসে ছিল, ওটা নিয়ে আসিনি আমি। তো কি কি প্রোটিন আছে, কোনো আইডিয়া আছে কি? না থাকলেও নো প্রবলেম। জানি না। আচ্ছা, সাজবাতি কোনো আইডিয়া আছে? না ম্যাম। নাম শুনেছো? ভাইরাসের ছবি তো দেখেছো? হ্যাঁ। আচ্ছা, তো এই ভাইরাসের যে কতগুলো প্রজেকশন আছে না, সেইগুলোকে বলে স্পাইক প্রোটিন। তার সাথে সাথে আরো কিছু প্রোটিনও আছে। তো এই যে প্রোটিনগুলো, এই সমস্ত প্রোটিন অ্যান্টিবডি তৈরি করতে হেল্প করে, ঠিক আছে? এবার যখন কোনো স্ট্রেন চেঞ্জ হয়, করোনা ভাইরাস তো করোনা ভাইরাসই, সেটা তো আর ভাইরাস করোনা থেকে রোটা ভাইরাস হয়ে যায়নি, সেজন্য একটু একটু চেঞ্জ হয়। তো একটু একটু চেঞ্জ হলে কি হয়, অ্যান্টিবডি যেগুলো আছে তারা অলমোস্ট 90% প্রোটেকশন দেবে, ঠিক আছে? 80% প্রোটেকশন দেবে, এই নয় যে একেবারেই দেবে না। তো তোমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে অন্য স্ট্রেনের এগেনস্টে যারা ভ্যাকসিন নিয়েছে তারাও ইনফেক্টেড হয়ে যাচ্ছে কেন? এটা হচ্ছে এক একজনের অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতার উপর ডিপেন্ড করে। আর আরেকটা হচ্ছে যে হয়তো সে যদি ভ্যাকসিন না নিত, তাকে হয়তো হসপিটালাইজড হতে হতো, অনেক সিভিয়ার ইনফেকশন হতো। তার জায়গায় হয়তো তার অনেক কম ইনফেকশন হচ্ছে, হয়তো জ্বর হচ্ছে, মাথা ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, কিন্তু তারা বাড়িতেই থেকে ওটাকে কন্ট্রোল করা যাচ্ছে, ঠিক আছে? এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা রিসার্চের মধ্য দিয়ে জানতে পারলাম। হিউম্যান বডিতে নয়, অ্যানিমালে আমরা এক্সপেরিমেন্ট করে বলতে পারবো যে অন্য স্ট্রেনকে প্রোটেকশন দেবে কিনা, ঠিক আছে? তো এরকম বিভিন্ন কোয়েশ্চেন তোমাদের মনের মধ্যে যখন আসে, তার অ্যান্সারটা রিসার্চের মধ্যে দিয়েই পাওয়া যায়, তাই না? তো সেই জন্য এই লাইনে যদি আসো না,
আজকে যা যা ইনফরমেশন মানে বইয়ে অ্যাভেলেবল, টেক্সট বইয়ে, বড় যখন হবে দেখবে টেক্সট বইয়ে রেফারেন্স থাকে, সেগুলো সমস্ত কারোর না কারোর কোনো না কোনো সায়েন্টিস্টের কাজের মধ্য দিয়ে এসছে। তো তুমি নিজেকে একবার ইমাজিন করে দেখো যে আজকে যে নলেজ নেই, যেটা আমাদের জানা নেই, পরবর্তীকালে তোমার এই রিসার্চ হয়তো টেক্সট বইয়ে আসবে একদিন, বলবে সাজবাতি এই কাজটা করেছে, মৌলি এই কাজটা করেছে। তো তোমার কি মনে হয় যে সেরকম জায়গায় তুমি যেতে চাও? তাই দেখো, ওই হ্যাঁ কিন্তু শুধু ঘাড় নাড়লে হবে না, যে হ্যাঁ হ্যাঁ মানে ওটার মধ্যে কিন্তু জোর লাগিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছ? আর যখন কোনো কিছু, আমি জানি টাইম হয়ে যাচ্ছে, আই উইল স্টপ ইট হিয়ার, কোথাও কখনো অন্য ফোরামে অনেক কথা বলা যাবে। তো যখন কোনো ডিটারমিনেশন আমরা করি না, রেসের ঘোড়া দেখেছো? কখনো দেখেছো রেসের ঘোড়া? না। এই যা একবার ওই তোমাদের নিয়ে যান হেড মিস্ট্রেস বিভিন্ন জায়গায় ঘোরাতে, একবার বলবে কলকাতার রেস কোর্সে ঘুরিয়ে আনতে। রেসের ঘোড়ার এরম চোখ বন্ধ করে দেওয়া হয়, জানো তো, এই সামনের দিকে খোলা থাকে। তার মানে হচ্ছে এদিক ওদিক কোথাও তাকালে কিন্তু ওই অর্জুনের পাখির চোখ দেখার মতন, ওই গল্প তো জানো। যেটা করবে ওটাকেই টার্গেট করে এগোতে হবে। এদিকে অনেক ডিস্টারবেন্স থাকবে, চোখ যদি বন্ধ করা থাকে তোমার কোনো ডিস্টারবেন্সই দেখতে পাবে না, তাই না? তো যখন যেটা ডিটারমিনেশন নেবে, তার জন্য মনের জোরও থাকা দরকার। রাস্তায় আমাদের অনেক বাধা আসে, আজকে যারা ওপরে গিয়ে পৌঁছতে পেরেছে এই নয় যে তাদের রাস্তায় কোনো বাধা ছিল না, তারা ওগুলো কাটিয়েই ওখানে গিয়ে পৌঁছেছে। তো সেই ডিটারমিনেশনটা রাখবে, আর ভেবে দেখো যে ভবিষ্যতে কখনো ওই জায়গায় তোমরা পৌঁছতে চাও কি। ঠিক আছে? তো তুমি হবে ফার্স্ট ওয়ান টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, টু স্প্রেড দ্যাট নলেজ। তো সেই আনন্দ তোমার আনন্দ হবে, তোমার বাবা মার আনন্দ হবে। দেখো ম্যাডাম বসে আছেন, ওনার খুবই ভালো লাগবে, সবারই ভালো লাগবে, তাই না? আর তোমার বাড়ির কাছে আশেপাশে প্রতিবেশীরা বলবে, ও বাবা, ওই তো ছোট্ট মেয়ে এরকম হয়ে গেলাম, তো জানতাম না, এত বড় রিসার্চার হয়ে গেছে। তো উইল হ্যাভ এ বেটার ফিউচার, রাইট? আচ্ছা, আমি এখানে শেষ করছি। আমি জানি অপেক্ষা করছেন প্রণব বাবু। ঠিক আছে, আর অন্যদের কোনো কোয়েশ্চেন থাকলে পরে ডিসকাস করতে পারি। হ্যাঁ, কয়েকজন কোশ্চেন করেছে ইউটিউবে, আমি দেখছি। আমি প্রশ্নগুলো না শেয়ার করে দেবো, কারণ এখানে আলোচনা করতে গেলে সময়টা যাবে। আমাদের মেয়েদের কাছে আসলে ওরা কি কাজ করেছে সেটাও আমরা দেখতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা, আমাদের মধ্যে স্যার এসে গেছেন, প্রণব বাবু। একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই প্রণব বাবুকে। স্যার, তখন তো আপনি প্রথম শুরুতে ছিলেন না, আমাদের কুহুদি আপনার সঙ্গে ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছেন মেয়েদের কাছে, বা সোমা ম্যাডামও ছিলেন এতক্ষণ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনারা আমাদের সময় দিয়েছেন, আমাদের মেয়েদের গাইড করছেন, এবং আমরা আপনাদের সঙ্গে আরো পাবো আশা করছি, বা সেরকম আভাস পেয়েছি আপনারা আমাদের পরবর্তীকালেও সাহায্য করবেন। তো আপনার অবশ্যই আমরা শুনবো কথা। তার আগে আমার মনে হয় মেয়েদের একটু আমরা যদি বলতে দিই ওরা কি সার্চ করলো আর কি কদিন, সেটা আমরা একটু যদি শুনে নিই তাহলে বোধহয় সেটা বেশ করে বললে বেশি ভালো হবে, তাই কি? ঠিক আছে স্যার, আপনার অনুমতি নিয়ে তাহলে আমরা শুরু করছি। তাহলে কুহু, তুমি একটু মেয়েদেরকে তাহলে ডেকে নাও না, কোন কোন ক্লাসে মেয়েরা আগে ওরা প্রেজেন্টেশন করছে। আচ্ছা, আমাদের ক্লাস 9-এর মেয়েরা মূলত ওয়াটার অডিটিং এর উপর কাজ করেছে, এবং ওরা এই 1 সপ্তাহ ব্যাপী যে সার্ভে করেছে ওদের সেই প্রেজেন্টেশনটা ওরা তুলে ধরবে। যারা এই প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ওদের নামগুলো একটু বলে দিচ্ছি, তারপরে ওদের অনুরোধ করবো ওদের প্রেজেন্টেশনটা শুরু করার জন্য। ক্লাস 9 থেকে মৌলি মুর্মু, উৎসা দণ্ডপাত, পূজা মাহাতা, বিনিতা কর, অহনা ঘোষ আর নিকিতা শীত, ওরা এই প্রজেক্ট ওয়ার্কটা করেছে। এবার আমি সরাসরি ওদের কাছে চলে যাব, তোমরা তোমাদের প্রেজেন্টেশনটা যেভাবে আমাদের ইনস্ট্রাক্ট করা আছে সেভাবে যদি একটু প্রেজেন্ট করো।
মেয়েরা জয়েন করছে না, কোথায় মানে কোনো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? তোমরা কি শুনতে পেলে? নবম শ্রেণীর যারা আছো এখানে, তোমাদের যে প্রেজেন্টেশন ওয়ার্কের কথাটা বললাম, মানে প্রেজেন্ট করার জন্য, তোমরা কি শুনতে পেয়েছো আমাকে? ক্লাস 9 এর যারা আছো, মৌলি এখানে প্রেজেন্ট আসো তো? আচ্ছা, নিকিতা এসেছে, ঠিক আছে। হ্যাঁ, তো তোমরা তোমাদের কাজটা এবার প্রেজেন্টেশনের কাজটা শুরু করো। নমস্কার, আমি নিকিতা শীট। আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা দুজন কৃষকের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছি। একজনের কাছ থেকে নিয়েছি সরষের সম্পর্কে, আর একজনের কাছ থেকে নিয়েছি ধানের সম্পর্কে। আর এটা আমরা টেবিলের মাধ্যমে এটাকে বিভিন্ন রকম ভাবে করেছি। এটা সম্পর্কে মানে ধান চাষের সম্পর্কে, কতটা জলের প্রয়োজন হয়, কতটা এলাকা জুড়ে চাষ করা হয়, ইত্যাদি বিষয়গুলো। আর সর্ষে সম্পর্কেও করেছি, যেটা সর্ষে কতটা জায়গা জুড়ে চাষ করা হয়, চাষ করতে কতটা জলের প্রয়োজন হয়, ইত্যাদিগুলো। আমরা ধান আর সর্ষে ছাড়াও আলুর উপরে কয়েকটা সার্ভের মাধ্যমে কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা আলু চাষের জন্য কত পরিমাণ জল লাগে এরকম কিছু তথ্য আমরা কালেক্ট করেছি। নিকিতা, তুমি তোমার অডিওটা একটু অন করো, অডিওটা বন্ধ করে দিয়েছো। নমস্কার, ছাত্রী এখানে উপস্থিত স্বনামধন্য বিজ্ঞানী ডক্টর সোমা চট্টোপাধ্যায়, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্স ভুবনেশ্বর। এছাড়া উপস্থিত প্রণব সাহু, বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, সেবা ভারতী মহাবিদ্যালয়, সম্পাদক, ট্রপিক্যাল ইনস্টিটিউট অফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, মুখ্য অডিটর, গ্রিন অ্যান্ড এনভায়রনমেন্টাল অডিট। উপস্থিত আমাদের বর্দি ম্যাম, ডক্টর পুষ্পলতা বারুই মুখার্জি এবং উপস্থিত অন্যান্য শিক্ষিকাদের আমার প্রণাম জানাই। আমরা ক্লাস 9 এর ছাত্রীরা ওয়াটার অডিটিং এগ্রিকালচারাল ক্রপ সম্পর্কে কিছু প্রজেক্ট করেছি। এখানে ফার্স্টেই আমরা 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এটা চলেছে রাষ্ট্রীয় আবিষ্কার অভিযান, যেটা সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। ফার্স্টে আমরা ইন্টারভিউ নিয়েছি কিছু কৃষকদের কাছ থেকে। আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে প্রধান যে শস্যগুলো উৎপন্ন হয়, ধান, আলু, সরিষে। আমি করেছিলাম ধান চাষের ইন্টারভিউ। দুজন কৃষকদের কাছ থেকে ধান চাষের ইন্টারভিউ নিয়েছি। সেখানে তাদের নাম, ঠিকানা, বয়স, তারা কত বছর ধরে চাষের সঙ্গে যুক্ত আছেন, তারপর তার পূর্বপুরুষরাও কি সেই চাষের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তার কত বিঘা জমি আছে, কি কি ধানের চাষ করেন, কেমন পদ্ধতিতে করেন, জলসেচ ব্যবস্থাটা কিভাবে হয়, এসব বিভিন্ন তথ্য জানতে পেরেছি। তারপরে আমি করেছিলাম স্টেটে, ওয়েস্ট বেঙ্গলে ধান, আলু, সরিষে এই ফসলগুলো কতটা করে বিঘা জমিতে উৎপন্ন হয়। এর জন্য আমাদের ঝাড়গ্রাম জেলায় উপস্থিত এগ্রিকালচারাল যে অফিস আছে ওখানে গিয়েছিলাম। ওখান থেকে স্যারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তিনি কম্পিউটার থেকে বিভিন্ন তথ্য এবং যেগুলো মনে ছিল ওনার, সেখান থেকে বিভিন্ন তথ্য জানতে পেরেছি। সেখানে ফার্স্টে জেনেছিলাম স্টেট ওয়েস্ট বেঙ্গলে কতটা পরিমাণে ধান চাষ করা হয়। সেখানে 2017 to 18 সাল থেকে 2020 to 21 সাল পর্যন্ত কত বিঘা জমিতে, অর্থাৎ হেক্টর হিসাব করে জানতে পেরেছি। আর ইরিকুয়েটেড এরিয়া সম্পর্কে আমি জানতে পেরেছি। এটা ধান, আলু এবং সরিষা চাষের ক্ষেত্রে বললাম। এছাড়া ডিস্ট্রিক্টে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে ব্লকগুলো আছে, 8টে ব্লক, ঝাড়গ্রাম, জামবনি, বিনপুর 1, বিনপুর 2, গোপীবল্লভপুর 1, গোপীবল্লভপুর 2, সাঁকরাইল, নয়াগ্রাম, এগুলোই কাল্টিভেটেড এরিয়া, টোটাল ইরিগেটেড এরিয়া,
সোর্স অফ ওয়াটার, যেমন এখানে সোর্স অফ ওয়াটার ট্যাঙ্ক, এসডিটিডব্লিউ, এমডিটিডব্লিউ, এলডিটিডব্লিউ, এছাড়া বিভিন্ন সোর্সেস আর অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ ফর ইরিগেশন আর অ্যামাউন্ট অফ কাল্টিভেটেড ক্রপ ইন প্রোডাকশন, এগুলো জানতে পেরেছি। উনি আমাকে বলে দিয়েছিলেন যে কাল্টিভেটেড এরিয়া কত বিঘা, কত হেক্টর জমিতে চাষ হয়। তারপরে উনি বললেন যে টোটাল ইরিগেটেড এরিয়াটা এভাবে বের করানো যায় যে ওই কাল্টিভেটেড এরিয়ার উপর 36 ভাগ করে দিলে 36 ভাগ করে দিলে ওই ইরিগেটেড এরিয়াটা বেরিয়ে যাবে। ওখান থেকে যদি প্যাডি চাষের ক্ষেত্রে 1.25 গুণ করি তাহলে অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ ফর ইরিগেশনটা বেরিয়ে যাবে। এভাবে আমি করেছি পুরোটাই। ওটা একটা ব্লকে করেছি। পটেটো চাষের ক্ষেত্রে গুণটা 0.5 আর সরিষা চাষের ক্ষেত্রে 0.3 গুণ করে পেয়েছি। এছাড়াও ঝাড়গ্রাম জেলায় টোটাল কত পরিমাণে চাষ হয় সেটা পেয়েছি। সেখানে কাল্টিভেটেড এরিয়া, টোটাল ইরিগেটেড এরিয়া আর সোর্স অফ ওয়াটার, অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ ফর, এসব জানতে পেরেছি। এছাড়া ইন্টারভিউ নিয়েছিলাম যেগুলো, সেগুলো সামারি বের করেছি। এটা আমাদের ক্লাস 9 এর প্রজেক্ট ছিল। ফাইন্ডিংস গুলো সেটা বলতে হবে যে তুমি ডাটা কালেকশন করেছো, কিন্তু কি খুঁজে পেলে বা তোমার এটা থেকে যে তোমার একটা ডাটা অ্যানালিসিস করলে সেই ধারণাটা একটুখানি বলো। তারপর তো আমাদের মধ্যে আছেন সবাই, আমরা আলোচনা করবো সেটা নিয়ে। আচ্ছা ম্যাম, ওয়াটার অডিটিং এটা আমার ফার্স্ট প্রজেক্ট ছিল। এটা আমি কখনো আগে এরকম প্রজেক্টের নাম দিইনি, তো ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো লেগেছিল। ওয়াটার অডিটিং, জল যে আমরা ব্যবহার করছি, আমরা ধান চাষের ক্ষেত্রে যে জলগুলো ব্যবহার করছি, মিনি থেকে জল নিয়ে ধান চাষ করছি, কিন্তু ওখানে যদি বৃষ্টির জল কাজে লাগানো যায় বা অন্যান্য ভাব থেকে কিছু জল কাজে লাগানো যায়, সেই জলের পরিমাণ, জলের স্তর যে থাকে ওই মাটির নিচের থেকে যখন জল সংগ্রহ করি, ওই জলের স্তরটা একটু হয়তো একটু পরিমাণে হলেও কমবে। আর তাছাড়া আমরা বাড়িতে যখন বিভিন্ন কাজে জল ব্যবহার করি, যেমন কাপড় কাচা, ব্রাশ মাজা, ওগুলো কলের জল খুলে করে ব্যবহার করি। ওখানে যদি মগের জল ব্যবহার করি, সেখানে হয়তো একটু হলেও জলের পরিমাণটা ব্যবহার কম করা যাবে। এভাবে আমরা জলের সংকট থেকে এড়োতে পারবো। আগামীকাল যদি জল সংকট দেখা দিতেই পারে, সেই জন্য কিছু উপস্থাপনা যেটা আমরা এই ওয়াটার অডিটিং এর সাহায্যে জানতে পেরেছি। ঠিক আছে স্যার, কি তাহলে এটা শুনে বলবেন নাকি দুটো আরেকটা শুনে নিয়ে তারপর বলবেন ওদের কি আরো করতে হতো, গ্যাপটা কি আছে? আচ্ছা আচ্ছা, নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে খুব একটা প্রাসঙ্গিক বিষয় বর্তমান দিনে, যে আমাদের এই নতুন আবিষ্কারককে খুঁজে পাওয়া যাচ্ছে, এর মধ্যে ইনোভেটিভ একটা চিন্তা ভাবনা যে সপ্তাহ চলছে, এবং আরবিএম স্কুল এতে অংশগ্রহণ করছে আমাদের ঝাড়গ্রাম জেলার এই এলাকা থেকে ধরনের একটা জায়গায় পৌঁছচ্ছে, এবং তারা তাদের নিজস্ব ভাবনাটা উপস্থাপন করছে। এটা একটা ভালো দিক, এবং তার জন্য আমরা শিক্ষক এই এলাকার আমরা গর্বিত এবং আনন্দিত। এবং আজকের এই অনুষ্ঠানে যিনি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরবিএম স্কুলের প্রধান শিক্ষিকা আমাদের পুষ্পলতা বারুই মহাশয়া, রয়েছেন বিজ্ঞানী সোমা ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে, এবং চট্টোপাধ্যায় ছিলেন, সোমা চট্টোপাধ্যায় ছিলেন ভুবনেশ্বর থেকে, এবং সরস্বতী শিকদার শ্রীমতী রয়েছেন, মিস্ট্রেস রয়েছেন, শিখা মাহাতো মিস্ট্রেস রয়েছেন, এবং কোঅর্ডিনেটর কুহু দাশগুপ্ত উনিও রয়েছেন প্রত্যেক, এবং আমার প্রিয় ছাত্রীরা এখানে উপস্থিত আছে। তো একটা বিষয় খুবই ভালো লাগলো, এইটা একটুকু আমি আরেকটুকু বিষয়টাকে বলি আমরা, যে তোমরা হয়তো এটা একটা প্রসেস করেছো। যে কোনো একটা রিসার্চ করতে গেলে প্রথম কথা যেটা হচ্ছে, রিসার্চ টাইটেল একটা দিতে হবে, একটা টপিক দিতে হবে, টপিক সিলেকশন অফ দ্য টপিক। সেই কোন টপিকস? ওয়াটার অডিটিং অফ দ্য ক্রপস, যে ক্রপসের উপর করছো, পটাটো হোক বা হচ্ছে সর্ষে হোক কিংবা প্যাডি, যার উপরে এটা একটা। তারপর হচ্ছে সিলেকশন অফ দ্য স্টাডি এরিয়া, তুমি সিলেকশন কোন এরিয়ার উপর কাজ করছো, তুমি যে দুজন কৃষককে ইন্টারভিউ নিয়েছো তিনি কোথাকার,
সেটাকে তোমাকে কিন্তু এটা চিহ্নিত করতে হবে। তোমার বাড়ি যদি ঝাড়গ্রাম জামমনিতে হয়, বিনপুরে হয়, যেখানে হবে তুমি সেই জায়গার নামটা দেবে, কারণ ওনারা হচ্ছেন রেসপন্ডেন্টস করছে, মানে ওনাদের কাছে সাক্ষাৎকার নিচ্ছ, মানে ওনাদের কাছে কিন্তু এটা জানতে হবে, ওনাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস, এটা কিন্তু মাস্ট থাকবে। তারপর হচ্ছে সিলেকশন অফ দ্য স্টাডি এরিয়া। তারপর তুমি একটা হয়তো ছোট্ট কেস স্টাডি করেছো জামমনি কিংবা বিনপুর, তারপর তুমি পুরো ঝাড়গ্রাম জেলা জুড়ে তুমি কাজ করছো যে কোনো একটা বিষয় নিয়ে, সেটা একটা থাকছে। তারপর তোমার একটা আরেকটা বিষয় থাকবে যেটা একটা কন্টেন্ট, মানে যেটাকে রিসার্চ ডিজাইন বলা হয়। সেই কন্টেন্ট হচ্ছে বা রিসার্চ ডিজাইন তোমাকে একটা রাখতে হবে, যে আমি তার মধ্যে কি কি বিষয়টা আমি এখানে থাকবো। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা ওয়াটার অডিটিং। এই ওয়াটার অডিটিং, হঠাৎ করে কি ওয়াটার অডিটিং? আমরা জানি, এতদিন জানতাম আমরা যে কোনো ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে একটা আয় ব্যয়ের একটা হিসেব করতাম, যে বছরে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কি কি খাতে ব্যবহার হলো ইত্যাদিতে, বা সেটা ম্যানেজমেন্ট পলিসি কি হতে পারে। কিন্তু ওয়াটার অডিটিং এটার বিষয়টা কি আবার? এই ওয়াটার অডিটিং বুঝতেই পারছো আজকের দিনে যে ক্রাইসিস যেটা, সেটা হচ্ছে আমাদের জলসম্পদ কতখানি আমাদের কাছে চাহিদা যতটা পরিমাণ রয়েছে, হয়তো জলসম্পদটা সেই অর্থে আমাদের যোগান সীমিত হয়ে আসছে। অর্থাৎ তাহলে কি হয়েছে, ওয়াটার অডিটিং এর অবজেক্টিভস কি, তার উদ্দেশ্যটা কি, এম অ্যান্ড অবজেক্টিভস। এই যে রিসার্চ যেটা করছো তোমরা, ইনোভেশন নিয়ে ভাবছো, আমি এটাকে মাইক্রো লেভেলে ভাবছি, রিসার্চ না হলেও ইনোভেশন, কিন্তু তারও একটা অবজেক্টিভস থাকবে, তবেই তো তোমার নতুন ভাবনা আসবে। তারপর হচ্ছে একটা ছোট্ট করে থাকবে যে অ্যাকচুয়ালি আমাদের তো ঝাড়গ্রামে এই ধরনের কাজ আগে হয়নি। এই কাজগুলোকে, যেগুলোকে বলা হচ্ছে রিসার্চ গ্যাপ, যেটার উপরে কোনো দিন কোনো স্কুলে কোনো ছাত্রছাত্রী করেনি, কেউ কাজ করছে না, সেটা আরবিএম স্কুলের ছাত্রীরা তারা অংশগ্রহণ করছে বা সেটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করছে। এইটাকে বলা হচ্ছে রিসার্চ গ্যাপ। মানে তবে তোমার যে ব্রেনের যে ইনোভেশন সবসময় চিন্তা ভাবনাটা, সেটা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসবে, সেটা একটা করবে। এই যে পরপর জিনিসগুলো আসছে, এরপর তুমি কি করছো, ফিল্ডে গেলে, ফিল্ডে গিয়ে তুমি একজন চাষিকে জিজ্ঞেস করছো। তোমাদের আরো একটা বিষয় বলে রাখি, বিঘা শব্দটা তোমরা ইউজ করছো, তোমাদেরকে জানতে হবে আমরা সব সায়েন্টিফিক হেক্টরে, কিন্তু তুমি শেষে যখন ডেটা নিচ্ছ সবটাই হচ্ছে হেক্টর অথবা একর। এবারে হেক্টর এবং একর এদের ইউনিট গুলো কি আছে, ডেসিবেল দ্বারা। তাহলে 100 ডেসিবেল মানে 1 একর, আবার 2.5 মানে ডেসিবেল মানে 250 ডেসিবেল মানে প্রায় 1 হেক্টর। তাহলে আমরা বিঘাটা কি করছি, গায়ের লোক যারা হচ্ছে চাষবাস করে তারা বিঘাটাই বোঝে। তাহলে আমাকে জানতে হবে যে বিভিন্ন অঞ্চলে কিন্তু বিঘার পরিমাণ আলাদা আছে, কত ডেসিমেলে বিঘা। আমরা যদি বলে থাকি সরকারি হিসেব অনুসারে, সেটা হচ্ছে 33 ডিসমেলে 1 বিঘা হয়। 33 ডিসমেল মানে 33 শতক, মানে প্রায় 3 বিঘা মানে 1 একর হচ্ছে। তার মানে এবারে হেক্টর যদি তোমার 250 শতক হয়, তাহলে কত বিঘা জমি, এবং তার উপরে তোমাকে কতটা পরিমাণ জল খরচ হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। এইবারে এই যে তুমি যে ক্রপস্টার ডিজাইন করলে, একটা প্যাডি, আরেকটা হচ্ছে মাস্টার্স, আর একটা পটাটো। আমাদের এই অঞ্চলের ক্ষেত্রে কেবলমাত্র ধান হচ্ছে আমরা সারা বছরই প্রায় চাষাবাদ করে থাকি। কখনো আমন চাষ যেটাকে বলছি বর্ষার সময়, সেটা জলের পরিমাণ বেশি লাগছে, আবার বোরো চাষে অন্য একটা ভ্যারাইটির ধান, তাতে জল লাগছে বেশি পরিমাণ লাগছে কিন্তু অপেক্ষাকৃত কম, মানে আমন ধানের বা বর্ষার সিজনের অপেক্ষা। আরেকটা হচ্ছে কি, তুমি যে এই যে ধরো তুমি একটু আগেই বললে আলু চাষ, এবার তোমাকে জানতে হবে আমি যে এলাকার উপর আলু নিয়ে কাজ করব, আমি সেই এলাকার মাটিটা আমাকে জানতে হবে। মাটিটা বলতে কি, মাটির টেক্সচার মানে কি, গ্রথন, সেটা তার মধ্যে কতটা পরিমাণ, তার বালির পরিমাণ কত রয়েছে, ক্লের পরিমাণ কত রয়েছে, সিল্ট কতখানি রয়েছে, সেটাকে মেজার করা। সেটাকে কিভাবে মেজার করবে, সেটাকে তোমাকে, আমরা সবসময় রিসার্চের কথা বলি, একটা এক্সিটু সার্ভে আর একটা হচ্ছে ইন সিটু সার্ভে। এই এক্সিটু সার্ভেটা কি, তুমি যে মাঠে গিয়ে দেখতে পেলে একটা আলু গাছকে তুলে দেখলে কতটা শিকড়টা নিচে গেলে, সেটা দেখলে যখন, বা কতটা পর্যন্ত মাটির গভীরতাটা রয়েছে, সেটাকে এক্সিটু। কিন্তু ওখান থেকে যখন মাটিটা কালেকশন করে নিয়ে এসে নিজস্ব ল্যাবে, স্কুলের যে কোনো জায়গায় পরীক্ষাগারে তুমি যখন পিএইচটা মাপবে বা তার টেক্সচারটা মাপবে,
তার এগুলো যখন মাপবে, তখন পরিমাপ করবে, অবজার্ভ করবে, তখন যেটা বেরিয়ে আসবে সেটাকে বলা হচ্ছে ইন সিটু সার্ভে, মানে তা থেকে তোমাকে অ্যাসেস করতে হবে। অর্থাৎ এবারে আলু চাষের জন্য একটা লোমি সয়েল, যেটাকে দোআঁশ মাটি বলছি আমরা, আবার আরেকটা হচ্ছে স্যান্ডি সয়েল, একটু স্যান্ডের পরিমাণ বেশি থাকে, তাহলে কিন্তু স্যান্ডেতে বেশি জল লাগে, এবং বেশি জল লাগে মানে কি বারংবার দিতে হয়, সেটাকে 6 দিন বা 7 দিন অন্তর আলু চাষে জল দিতে হচ্ছে। কিন্তু যখন একটু লোমি হচ্ছে সেটা 8-10 দিন অন্তর। এইবারে সেটাকে এবার তোমাকে জানতে হবে একটা ক্রপ প্রোডাকশন কতদিনে উৎপন্ন হয়। তোমাকে আলু চাষ যদি বলা হয় 120 দিন থেকে 135 দিনের মাথায় আমরা আলুকে রোপণ থেকে হারভেস্ট পর্যন্ত আমরা সেটাকে ধরি। এবারে এই যে ডিউরেশন, এই ডিউরেশনে যত টাইমস আমরা জল দিচ্ছি আমরা সেই টাইমসে জলটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। কিরকম ক্যালকুলেশন করব আমরা, সেটাকে আমরা বলছি এভারেজ একটা বলা হচ্ছে 2.5 সেন্টিমিটার থেকে 5.4 সেন্টিমিটার, এইরকম একটা অ্যামাউন্ট অফ ওয়াটার লাগছে হচ্ছে কি তাতে কতদিন, ওইটা ওই যখন সেন্টিমিটারটা ওটা কি হচ্ছে পার হেক্টর, মানে তার হচ্ছে জলের যখন বারবার দেওয়া হবে সেটা তার পরিমাণ। এইবার সেটাকে যখন তুমি আমরা 15 বার দেবো বা 10 বার দেবো, ধরো 40 সেন্টিমিটার, তাহলে কি হচ্ছে 49 বা 45 থেকে 50 সেন্টিমিটার হচ্ছে। তাহলে টাইমসটা হচ্ছে 10 টাইমস দিচ্ছি আমি জল, এবং সেটা দিচ্ছি কত করে, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার করে। তাহলে 10 টাইমস জল 5 সেন্টিমিটার করে দিলে তাহলে স্বাভাবিকভাবে 50 সেন্টিমিটার। কারণ আমরা জানি যে আলু চাষের জন্য সেখানে 40 থেকে 65 সেন্টিমিটার মতো জল বিভিন্ন মৃত্তিকা অনুসারে সেটা কার্যকরী হয়। তাহলে এখন এই যে জলটা, এই কার্যকরী জলটা, দেখো জল আমরা দিয়ে দিলাম, কিন্তু জলটা সব জলটা কিন্তু আলু গাছ নিচ্ছে না। আলু গাছ কি নিচ্ছে, আলু গাছ কিছুটা জল চুইয়ে চুইয়ে নিচের দিকে চলে যাচ্ছে, কিছুটা জল হচ্ছে ইভাপোরেশন হচ্ছে, আবার এবার সেই ইভাপোরেশনটা হচ্ছে কিছু জল আবার ওয়েস্ট হয়ে কিছু চলে যাচ্ছে। তার মানে কার্যকরী জলটা সেটাকে মেজার করতে হয়। তাহলে এখন যেটা তোমাদের, তাহলে স্যার আমাদের অডিটটা যেটা করছি আমরা, তাহলে স্বাভাবিকভাবে তোমাকে একটা বিষয় জানতে হবে, যেমন তোমাদের আমি একটা ছোট্ট মানে ক্যালকুলেশন করে বলছি যে এইটাকে তুমি যখন টোটাল তুমি এখন বলতে পারবে যে 1 হেক্টর জায়গাতে বা 1 একর জায়গাতে আলু চাষের জন্য কত লিটার জল লাগছে, সেই হিসেবটা কি তোমরা পেয়েছো কোনো জায়গা থেকে? কিন্তু সেই হিসেবটা তোমাকে করতে হবে যে 1 একর কিংবা 1 হেক্টর এলাকায় আলু চাষ উৎপাদন করতে গেলে কত লিটার আমার জলের প্রয়োজন হয়েছে। তো সেটা আমি একটা ছোট্ট করে ক্যালকুলেশন করেছিলাম যে সেখানে প্রায় দেখা যাচ্ছে হেক্টরের যদি হিসেব করা হয় সেখানে তোমার লাগছে 51,47,600 লিটার, 51,47,600 লিটার জল 1 হেক্টর এরিয়ায় আলু উৎপাদন করতে এত পরিমাণ লাগছে। একরে যদি বলি আমরা, সেটাকে আমরা করছি কত না, সেটাকে আমরা বলছি 20,59,040 লিটার। এত পরিমাণে জল আমাদের আলু চাষের জন্য, এই যে 120 দিন থেকে 135 দিন ধরে যে জল আমরা দিয়ে থাকি, এবং সেটা প্রায় যেটাকে বলা হচ্ছে 10 বার দিয়ে থাকা হয়, তাতে কি হচ্ছে এইভাবে প্রোডাকশন হচ্ছে। তাহলে এবার আলুটা প্রোডাকশনটা কি হচ্ছে, তাহলে আলু কেন আমি এত জল খরচ করে আলু কেন প্রোডাকশন করবো, তাহলে তার ফাইন্ড আউটটা কি আসবে না, 1 হেক্টর জায়গা থেকে প্রায় 200 থেকে 250 কুইন্টাল আলু উৎপাদন হয়। খরচ কত হচ্ছে, খরচটা হচ্ছে যদি আমরা হিসেব দেখি সেখানে দেখা যাচ্ছে 125 থেকে 130, 1,25,000 থেকে 1,30,000 টাকা খরচ হচ্ছে। আর আমি উৎপাদন করছি সেখান থেকে বিক্রি করলে যেটা বাজারের মূল্য সেটা হচ্ছে প্রায় 1,80,000 থেকে 2 লক্ষ টাকা। তাহলে আমার হেক্টর প্রতি প্রায় 50 থেকে 60,000 টাকা আমার কিন্তু প্রফিট হচ্ছে। এইবারে এই যে জলের, এবারে ধরো কংসাবতী নদীতে আমি কেস স্টাডিতে আসছি, কংসাবতীর বৈতা অঞ্চল, লালগড় অঞ্চল, ধেরুয়া অঞ্চল, এই যে কোটাল আলু বলয়, তারাফেনী নদী
যেখানে আমাদের এতে জগন্নাথ এতে পড়েছে যেটা লালগড়ের কাছে, সেই জায়গাগুলোতে যে এত পরিমাণে কেন আলু চাষটা হচ্ছে না, নদীর জলকে কাজে লাগানো হচ্ছে, ন্যাচারাল রিসোর্স। তার মানে জলটা কিনতে হচ্ছে না, তারা শুধুমাত্র যে জায়গাটা তার বীজ কিনছে, লেবার কস্টিং করছে, ফার্টিলাইজার দিচ্ছে এবং সেটা হারভেস্ট করা। ফলে কি হচ্ছে, এখানে ডবল হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি। যদি ইরিগেশনের মাধ্যমে আমরা যদি জলটাকে কিনতে হয় অন্যের কারো কাছ থেকে, তখন সেক্ষেত্রে আমরা সেই ক্যাপাসিটিটা তখন আমাদের হয়তো এই 50 থেকে 60,000 টাকা আমাদের লাভ থাকে হেক্টর প্রতি। কিন্তু যদি আমি এটা নদীর জলকে ব্যবহার করে থাকি তাহলে সেটা আরো 10-20 হাজার টাকা এক্সট্রা লাভ হয়ে থাকে। এই যে তোমার বেনিফিট একটা ফাইন্ড আউট করতে হবে। এইবারে যেটা ওয়াটার অডিটিং এর ক্ষেত্রে মানে এটা কি, আমরা এত সব কাজ কেন করবো, আমি হঠাৎ করে ওয়াটার অডিটিং করব কেন? এই যে আমার যে বললাম হেক্টর প্রতি 51,47,600 লিটার যে জল, এই জলটা আমি যদি ভৌম জল ব্যবহার করে থাকি, ভৌম জল সীমিত, সেই ভৌম জলকে সীমিত জলটিকে তাকে আমি কিভাবে সেটাকে সঞ্চয় করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওয়াটার রিসোর্সকে ম্যানেজ করব আমরা। তার ওয়াটার রিসোর্সকে ম্যানেজ করার লক্ষ্যটা হচ্ছে কি না, একদিকে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে বাঁচিয়ে রাখা, আর দুই হচ্ছে সারফেস ওয়াটারকে আমি যতটা পরিমাণে ব্যবহার করা। আরেকটা কি পদ্ধতি রয়েছে, আজকের দিনে টেকনোলজি ব্যবহার করা, স্প্রিংলার ইরিগেশন, ড্রিপ ইরিগেশন, ওভারহেড হচ্ছে কি সাওয়ার, যেটাকে বলা হচ্ছে ওভারহেড হচ্ছে ইরিগেশন। কিরকম ওভারহেড ইরিগেশন? স্প্রিংলার যেটা নিচ থেকে জলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, আর ওইটা হচ্ছে ওপর থেকে জলটাকে ঘুরিয়ে ঘুরে পুরো বাগানে জল দেওয়া হবে। একইভাবে সেটা কুয়াশা ফগের মতন দেখতে হবে। ফলে কি হচ্ছে, যে জলটি আমরা ব্যবহার করছি এই এত লিটার জল, তার থেকে প্রায় 30% রিডিউস হবে। আমাদের অবজেক্টিভসটা কি, আমাদের উদ্দেশ্যটা কি, এই যে সপ্তাহটা কি, এটা কেবলমাত্র যে আমরা একটা প্রজেক্ট সাবমিট করা নয়, আমাদের লক্ষ্য হচ্ছে একজন কৃষককে, তাকে তোমরা যে খুদে যে রিসার্চাররা, তা ওই সমস্ত কৃষকদেরকেও মোটিভেট করা যে আপনারা আধুনিক টেকনোলজিতে আসুন, এই পদ্ধতির মাধ্যমে আপনারা করলে আরো প্রফিট আপনাদের বেড়ে যাবে। কারণ যাদের জল কিনতে হচ্ছে, দেখো গ্রামের মানুষরা অর্থনীতির ব্যাপারটা বেশি বুঝবে, কোথায় খরচ কম হচ্ছে, তারা প্রকৃতি থেকে জল নেবে, নিচ থেকে জল নেবে, অত এনভায়রনমেন্টালি তারা অতটা তাদের ইন্টারেস্ট থাকে না। কিন্তু আমাদের যেটা ওদেরকে মোটিভ করতে হবে যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা ওনাদেরকে বোঝাতে হবে যে এটা যদি হয়ে থাকে প্রায় 20% কি 25% আপনার ইকোনমিক সেভ হবে। তখন আমি এই জলটাকে এইভাবে আমরা ইউটিলাইজ করব। তার মানে একটা জায়গায় আলু চাষের আমি যেমন এক্সাম্পল দিলাম আমি, যে এইভাবে আলু চাষ শুধু নয়, যখন তুমি মাস্টার্স করবে শীতকালীন, দেখো আর একটা কনসেপ্ট দিয়ে দিই, আলু চাষ এবং মাস্টার্স আমাদের শীতকাল মানে 40 থেকে 60 সেন্টিমিটার ইরিগেশনের মাধ্যমে আমাদের সেচ ব্যবস্থা করা হয়। আবার ধান চাষের জন্য আমাদের 150 থেকে 250 সেন্টিমিটার। কিরকম 150 চাষ? ধরো এই যে ল্যাটেরাইটিক এরিয়ায় যে ধান চাষ হয়, আমরা এখানে বলি স্বর্ণ চাল উৎপাদন হয়। এই স্বর্ণ চাল উৎপাদনের জন্য মিনিমাম সময় লাগে, মিনিমাম জল লাগে, ফলে এখানে চালের দানাগুলো ছোট ছোট হয়ে থাকে। কিন্তু আবার তুমি যদি 24 পরগনা চলে যাও বা আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে চলে যাও, সেখানে বাঁশকাঠি, দুধেশ্বর, জিরাকাঠি, এই ধরনের যে চাল এত পরিমাণে, বা চূর্ণকাঠি, এই যে চাল লম্বা দানার চাল যেগুলো খুব কস্টিং, সেগুলো কিন্তু জলের পরিমাণ বেশি লাগছে, যার ফলে ওই ধরনের চাল উৎপাদন আমাদের এই অঞ্চলের ক্ষেত্রে ল্যাটেরাইটিক এরিয়ায়, যেখানে জল বেশি দিন থাকতে পারে না এবং সয়েল তো কন্ডিশন তো রয়েছে, ফলে এখানে উৎপাদনটা সেইভাবে হতে পারে না, যার জন্য ধান চাষে এই অঞ্চলে প্রফিট খুবই কম হয়ে থাকে, কারণ মিনিমাম কস্টে সেই ধান চাষটা উৎপন্ন হয়। তার মানে আমাকে এইটা হিসেবটা করতে হবে যে একটা জল আমি প্রত্যেকবারে, এই যে একটা হিসেব কি বললাম, প্রত্যেকবারে যখন আমি সেচ দিচ্ছি আলু বাগানে, আমি 5 সেন্টিমিটার জল দিচ্ছি। 5 সেন্টিমিটার মানে কি ভলিউম, মানে তার ভলিউমটা হচ্ছে 5 সেন্টিমিটার হবে, মানে আর্থ সারফেসে যখন আমরা দিলাম 5 সেন্টিমিটার, আমি তার ভলিউমটা দেখছি। তাহলে এই ভলিউমটা হেক্টর অনুসারে
আমি কি করছি 5 সেন্টিমিটার জল দিলাম, কতবার দিলাম 10 টাইমস দিলাম। 10 টাইমস দেওয়া মানে স্বাভাবিকভাবে 50 সেন্টিমিটার মতন জল পেয়ে গেল আলু গাছ। এইবারে যখন সেটা হয়তো স্যান্ডি সয়েল হবে তখন সেটা হয়তো 10-এর জায়গায় আমরা 12 বা 15 বার দিচ্ছি, তখন ওটা 60 সেন্টিমিটারে গিয়ে দাঁড়াচ্ছে। এইভাবে তোমাদেরকে অডিটিং করতে হবে এবং ফাইন্ড আউট করে সেইটাকে টোটাল ক্যালকুলেশন করে তোমাদেরকে একটা সাজেশন দিতে হবে। এই যে ইনোভেশনটা কি, ইনোভেশন সবসময় যে টেকনোলজি ইনোভেশন হবে তা নয়, মেথোলজির ইনোভেশন হবে, প্ল্যানিং এর ইনোভেশন হবে, তার প্র্যাকটিসের ইনোভেশন হবে। এইভাবে তোমরা মডেল কিন্তু সেটাকে তোমরা কার্যকরী করতে পারো। এইভাবে কিন্তু একটা ওয়াটার অডিটিং যেটা সেটাকে তোমাকে করতে হবে। এবার আমরা ডোমেস্টিক পারপাসে নিশ্চয়ই আমি একটা সিলেবাস দেখছিলাম, মানে এই কোনো ক্লাসের রয়েছে ওয়াটার অডিটিং। আমি স্কুলের ওয়াটার অডিটিং কিভাবে করব, তোমাদের নিজেদের স্কুলের ওয়াটার অডিটিং কিভাবে করবে। টোটাল প্রথম হচ্ছে সোর্স অফ ওয়াটার। আমি আন্ডারগ্রাউন্ড ওয়াটার কতটা আমার নিজস্ব স্কুলের পাম্প থেকে কতটা জল তোলা হচ্ছে, কতটা আমি মিউনিসিপ্যালিটির পাম্প থেকে পাচ্ছি, সে জলটা আমার কত লিটার। এবারে সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার পুকুর আছে কিনা, সেখানে কত লিটার জল সাশ্রয় হচ্ছে, সোর্স অফ ওয়াটার, এটা আমাকে দেখতে হবে। এরপর কনজামশন, আমি ব্যবহার করছি কি করে, কনজিউম করছি, এফিসিয়েন্সি অফ ওয়াটার, জলটাকে কোন কোন ক্ষেত্রে আমরা কার্যকরী হিসেবে ব্যবহার করছি। এবারে সব থেকে বেশি খরচ হয় সেটা হচ্ছে বাথিং এর ক্ষেত্রে এবং ওয়াশিং এর ক্ষেত্রে, কাপড় কাচা, ধোয়া মাজা ইত্যাদি যেমন, আর হচ্ছে স্নানের জন্য ম্যাক্সিমাম জল আমরা খরচা করি। তারপর হচ্ছে যেটা হয় ড্রিঙ্কিং ওয়াটার। এবারে হোস্টেলে যতজন থাকছে, হোস্টেলে 24 ঘন্টা থাকছে, তাদের জলের যে পরিমাণ, বা ডে পপুলেশন মানে যারা স্টুডেন্টরা আসছে তারা 5 ঘন্টা থাকছে, তারা কতখানি জল খাচ্ছে, টোটাল স্টুডেন্ট কত, টোটাল টিচার কত, আদার স্টেক হোল্ডার কত, ওই এলাকায় কোনো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, বাড়ি ঘর, তার জন্য কতটা পরিমাণ জল লাগছে, এই যে এবং লিকেজ হচ্ছে কিনা, কোনো জায়গায় টপ 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 করে জল পড়ছে কিনা, ওভারফ্লো হচ্ছে কিনা, এগুলোকে সমস্তগুলোকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পর তারপর সেইটাকে তোমাকে আয় ব্যয়টা দেখতে হবে। আমার এত গ্যালন বা এত লিটার জল আমি ভৌম জল উত্তোলন করলাম, আমার এত লিটার জল পাইপ লাইন থেকে পেয়েছি আমি মিউনিসিপ্যালিটি থেকে, এবং আমার সারফেস ওয়াটারে। কিন্তু একটা দেখা গেল যে আমার সত্যি কথা বলতে বাগান করতে আমাদের প্রত্যেক দিনই প্রায় 6 থেকে 8 হাজার লিটার জল বাগান করতেই যায়। কিচেনে হোক, গাছে জল দেওয়া হোক, বা ধোয়াধুয়ি ইত্যাদি, মানে বাইরের ইত্যাদি ড্রেন ট্রেন ইত্যাদি ধোয়ার জন্য হোক, বা ফুটপাথ ধোয়ার জন্য হোক। তাহলে আমার এই 6 থেকে 8 হাজার লিটার জল আমি যদি আমাদের হোস্টেলের যে স্নানের জল, সেই হোস্টেলের স্নানের জলটা যেটা স্টুডেন্টরা যেটা মিসইউজ হচ্ছে, যেটা ড্রেনে পড়ছে, সেই জলটাকে যদি আমি কালেক্ট করে রিইউজ করে থাকি, 16,000 লিটার হয়তো আমি ধরলাম হোস্টেল থেকে বেরোচ্ছে, আমি 8,000 লিটার তা থেকে রিইউজ করে আমি যদি একটা ছোট্ট চেম্বার করি, আমার গার্ডেনিং এর জন্য পরিশ্রুত জলের প্রয়োজন নয়। একটু জলটাকে মেজার করতে হবে, গাছের কিছু ক্ষতি হয় কিনা, তারও টেকনোলজি রয়েছে, প্রসেস রয়েছে, সেই জলটাকে আমি কিন্তু গার্ডেনে দেবো। তার মানে আমাকে জানতে হবে আমি শীতকালীন যে আমার ফুলের চাষ আমি 3 মাস করব, আমার পুজো আছে সামনে, আমার অনুষ্ঠান আছে সামনে, আমাদের স্কুলের যে বাগান রয়েছে এত স্কোয়ার মিটার বা এত স্কোয়ার মিটার জায়গা, তার জন্য আমার যে এটা প্রয়োজন হয়, জলটার প্রয়োজন হয়, সেটা আমি কিন্তু এটা থেকে রিউজ করতে পারি। এটাই হচ্ছে সাজেশন দেওয়া বা একটা প্ল্যানিং করা। এই ধরনের ফাইন্ড আউট করে তোমরা কিন্তু অবশ্যই তোমরা যখন প্রজেক্টটা সাবমিট করবে বা প্রজেক্টটা দেবে, এই সিকোয়েন্স অনুসারে কিন্তু তোমরা করবে। তাহলে আমি কি বললাম, কনক্লুশনে বললাম, ধরো একটা আলু চাষের জন্য এত লক্ষ লিটার জলের প্রয়োজন হচ্ছে, তাহলে আমি যদি ওইটা 25% রিডিউস করতে পারি, তাহলে আমি প্রকৃতিকে সেভ করছি। আমার একজন স্টুডেন্ট হিসাবে আমি একটা আইডিয়া দিতে পারি। টেকনোলজি তো আমার দেওয়ার মতন ক্ষমতা নেই, যে বা আমার প্রজেক্ট তো নেই, আমার এত বড় নাই, আমি আইডিয়াটা দিতে পারি। সেই আইডিয়া, সেটাকে প্ল্যান অ্যান্ড পলিসি এবং সাজেশন ফার্দার রেকমেন্ডেশনের জন্য তুমি সেটাকে ফাইন্ড আউট করে কনক্লুশন করে সাবমিট করতে পারো। মানে এইভাবে তোমাকে অডিটটা, যেটা ওয়াটার অডিটের, তার প্রসেসটা করতে হবে। যে টাইটেল থেকে শুরু করে কন্টেন্ট, তার একটা অবজেক্টিভ থাকবে, সিলেকশন, স্টাডি এরিয়া, তুমি যেটা বললে, এইটাকে একটুকু অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক করলে এবং সঙ্গে কিছু ছবি টবি দিলে, এইরকম ছবি দিলে জল সেচ হচ্ছে,
বা পটাটো যে কাল্টিভেটর হচ্ছে বা সয়েলটাকে তুমি মেজার করলে কি ধরনের সয়েল, তার একটা পাই চার্ট করে দিলে কতটা স্যান্ড রয়েছে, কতটা ক্লে রয়েছে, কতটা সিল্ট রয়েছে, এই ধরনের টোটাল ছোট 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 করে পকেট করে সুন্দর করে গেট আপ করে একটা প্রজেক্ট সাবমিট করো। এইভাবে হলে তবে আমার মনে হয় যে তোমাদের ভাবনাটা আরো ইনোভেটিভ হবে এবং সেটা যথেষ্টভাবে একটা প্ল্যানিং, একটা উল্লেখযোগ্য প্ল্যানিং নিশ্চয়ই বা মডেল তৈরি হবে। হ্যাঁ ম্যাডাম, থ্যাংক ইউ। খুব সুন্দর আমরা শুনলাম, পুরো ব্যাপারটাই নিশ্চয়ই আমাদের মেয়েদের কাছে পরিষ্কার হচ্ছে ঠিক কিভাবে কাজটা করতে হয়। কারণ কাজটা শুধু করলে হবে না, কাজটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে এবং সেটা যে কনক্লুশন, সেটা থেকে যে সাজেশন, সেটা কিন্তু আমাদের খুব বেশি দরকার। ঠিক আছে, আমরা তাহলে ওয়াটার অডিটিং নিয়ে দিই। তোমাদের কি কোনো প্রশ্ন আছে ক্লাস 9? আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো তো? একটু রেসপন্স করো, নাহলে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা শিখা, যদি এই যে বিষয়টা বললাম, টোটাল যে অ্যারেঞ্জমেন্টটা বললাম, কোন জায়গায় তোমাদের ছোট 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 এরর গুলো ফেটে গিয়েছিল, সেটা নিশ্চয়ই একটা হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কেউ একজন দিচ্ছে। আচ্ছা, হ্যালো, তাহলে কার্বন ফুটপ্রিন্টটা দেখে ওরা বোধহয় ওটার জন্য রেডি হয়ে গেছে। ঠিক আছে, তোমরা তাহলে কুহু তাহলে 11 দেখো রেডি কিনা। হ্যাঁ, যারা কার্বন ফুটপ্রিন্ট নিয়ে কাজ করেছো একাদশ শ্রেণীর মেয়েরা, তোমরা যদি তৈরি থাকো তাহলে তোমাদের প্রেজেন্টেশনটা এবার তোমরা দেখাবে। তার আগে আমি একটু যারা এই কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদের নামগুলো একটু বলে দিচ্ছি। একাদশ শ্রেণীর মেঘনা পাল, সাজবাতি পাল, সুপর্ণা নায়েক, সুদেশনা সবুত আর রোহিণী কৈবর্ত। তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা যেভাবে ইনস্ট্রাক্টেড হয়েছো সেইভাবে তোমাদের প্রেজেন্টেশনটা এবার তুলে ধরতে। প্রথমেই উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথি এবং প্রিয় শিক্ষিকাদের প্রণাম জানাই। আমরা আজকে যে এই 7 দিন ব্যাপী যে প্রজেক্টে নিয়ে কাজ করেছি সেটা হলো কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেশন। এই কাজটি মধ্যে আমরা যে বিষয়টা ফুটিয়ে তুলতে চেয়েছি সেটা হলো আমাদের দৈনন্দিন কাজকর্মের ফলে যে পরিমাণ CO2 বা গ্রিন হাউস গ্যাস আমরা বাতাসে ছাড়ছি সেই পরিমাণটা আমরা বের করতে চেষ্টা করেছি। এবং এই CO2 গ্যাস বাতাসের পক্ষে যেমন প্রয়োজনীয়, তেমনি আমাদের বিভিন্ন কাজকর্মের ফলে বাতাসে সেটা যখন বৃদ্ধি পাচ্ছে তখন তা আমাদের ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং প্রভৃতি বিশ্বের সংকটের দিকে বিশ্বকে নিয়ে যাচ্ছে। তাই আমরা যদি নিজেদের কাজকর্মের ফলে আমরা প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকে যে পরিমাণ CO2টা বাতাসে ছাড়ছি সেইটা ক্যালকুলেট করে সেটাকে কমানোর চেষ্টা করি, তাহলে হয়তো এই বিষয়টা অনেকটাই কমতে পারে বা এটাকে আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি। তো আমাদের এই প্রজেক্টের প্রথমেই মূলত আমরা 3টে বিষয়ের ওপর ক্যালকুলেশন করেছি। প্রথমটা হচ্ছে যে ইলেকট্রিসিটি কনজাম্পশন, দ্বিতীয় হলো ট্রান্সপোর্টেশন, আর তৃতীয় হচ্ছে যে LPG কনজাম্পশন। তো প্রথমে ইলেকট্রিসিটি কনজাম্পশনের বিষয়ক যে ক্যালকুলেশনটা হয়েছে সেটার জন্য আমরা বিগত 1 বছরের ইলেকট্রিক বিল সংগ্রহ করেছি আমাদের নিজেদের পরিবারের। তো সেখান থেকে আমরা 12 মাসে অর্থাৎ 1 বছরে যে পরিমাণ ইলেকট্রিক আমরা যত ইউনিট ইলেকট্রিক আমরা খরচ করছি সেটা ক্যালকুলেশন করে বের করেছি। এই ভ্যালুটাকে আমরা যদি
পরিবারের সদস্য সংখ্যা, যেমন আমার ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা 5 জন, সেটা দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকে কত ইউনিট ইলেকট্রিক খরচ করছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এবং এই ভ্যালুটা কে যদি আমরা এমিশন ফ্যাক্টর দিয়ে গুণ করি, তাহলে যে পরিমাণ CO2 বাতাসে মিশছে ইলেকট্রিক কনজাম্পশনের জন্য সেটা আমরা পাচ্ছি। এই এমিশন ফ্যাক্টরটা হচ্ছে প্রত্যেকটি জ্বালানির দহনের ফলে যে পরিমাণ CO2 বাতাসে মিশছে তার জন্য প্রত্যেকটা জ্বালানিরই নির্দিষ্ট একটি এমিশন ফ্যাক্টর রয়েছে। এই এমিশন ফ্যাক্টর কেন প্রয়োজন? এই এমিশন ফ্যাক্টরটা প্রয়োজন হচ্ছে যে জ্বালানিটা পরিবেশে যে পরিমাণ CO2 নির্গমন করছে সেটা আমরা পরিমাপ করার জন্য। এরপরে পরবর্তী যে আছে তাকে রিকোয়েস্ট করছি বাকিটা বলার জন্য। ইলেকট্রিক কনজাম্পশনের পর আমরা ভেহিকেল থেকে কতটা কার্বন ফুটপ্রিন্ট পাওয়া যায় সেটা নির্ণয় করার চেষ্টা করেছি। এখানে প্রথমে নিজেদের বাড়ির ক্ষেত্রে আমি আমার ক্ষেত্রে বলছি, আমাদের বাড়িতে 2টো মোটরসাইকেল আছে। সেখানে পার ডে ডিস্টেন্সের সাথে 30 গুণ করে আমরা যেটা পেয়েছি, মাসে 1350 কিমি এটা ডিস্টেন্স কভার করে। আর তার জন্য প্রায় 31 লিটার মতো পেট্রোল লাগে, যেটা বছরে 372 লিটার। এরপর যদি আমরা একে ফ্যামিলি মেম্বার দিয়ে ভাগ করি, তাহলে আমাদের প্রত্যেক ফ্যামিলি মেম্বারের জন্য পেট্রোল আমরা খরচ করি 93 লিটার প্রত্যেক বছরে, যেটার সাথে এমিশন ফ্যাক্টর গুণ করলে আমরা পাচ্ছি 213.52 কেজি পার ইয়ার কার্বন ফুটপ্রিন্ট, যেটা প্রত্যেক বছরে ভেহিকেলের জন্য আমাদের প্রত্যেকটা আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ যেটা নির্গত করছে। আমার 10 জনকে বলবো স্টেপ 3টা যেন ডেসক্রাইব করে। এরপর ইলেকট্রিসিটি কনজাম্পশন এবং ভেহিকেলের পর আমরা এলপিজি গ্যাস, যেটা আমাদের বাড়িতে সবার বাড়িতেই আমরা কুকিং এর জন্য ইউজ করে থাকি, এলপিজি গ্যাস সিলিন্ডার। আমার বাড়িতে প্রধানত শুধুমাত্রই কুকিং এর জন্য সিলিন্ডারই ব্যবহৃত করা হয়। তো ওটা 1 মাসের আমরা প্রথমে বের করেছি। আমরা জানি যে এলপিজিতে যে গ্যাসটা থাকে আমাদের 14 কেজি, তো ওইটা 1 মাসের জন্য বের করেছি। তার 1 মাসের জন্য ওটা, তো ওইটার থেকে আমরা করেছি 1 বছরে যেটা আমাদের বের করে, তারপরে ওটাকে আমরা ফ্যামিলি মেম্বার দিয়ে ভাগ করে তারপর এমিশন ফ্যাক্টর দিয়ে গুণ করেছি, এবং যে পুরো বছরে আমার এমিশন ফ্যাক্টর দিয়ে গুণ করে পুরো বছরে আমাদের ওটা থেকে কত CO2 নির্গত হচ্ছে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে। আমার পরের জন্য এবারে যে আছে তাকে আমি রিকোয়েস্ট করছি যে পরেরটা যেন বলে। নমস্কার, আমি সুবর্ণা নায়েক। এখানে উপস্থিত বিশিষ্ট অতিথিগণ এবং উপস্থিত প্রত্যেক শিক্ষিকাগণকেই আমার অভিনন্দন এবং ভালোবাসা। ক্যালকুলেশন অফ পার্সোনাল কার্বন ফুটপ্রিন্ট করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে টোটাল অ্যামাউন্ট অফ কার্বন emitted into the environment per year for electricity consumption and transportation consumption and LPG consumption। এক্ষেত্রে LPG consumption আমি বলবো না, কারণ সবার ক্ষেত্রে LPGটা ব্যবহার করা হয় না। বেসিক্যালি LPGটা টাউন এরিয়াতেই ব্যবহার করা হয়। তো বেসিক্যালি আমি এই যে
কুকিং পারপাসের ক্ষেত্রে আমি গ্রাম অঞ্চলেই যেহেতু বিলং করি, তো আমি গ্রাম অঞ্চলের ওপরেই এই প্রজেক্ট ওয়ার্কটা করেছি। তো সেক্ষেত্রে আমাদের দেখতে এই মোট টোটাল অর্থাৎ ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্টেশন অ্যান্ড কুকিং পারপাসের ক্ষেত্রে যে মোট টোটাল যে কার্বন ডাইঅক্সাইডটা পার ইয়ারে বেরোচ্ছে সেটাই আমাদের মোট টোটাল। তো এক্ষেত্রে এলপিজির কনজামশন বলবো না, কারণ টাউন এরিয়াতেই এগুলো যেহেতু এলপিজিটা কমন এটা, কিন্তু যেহেতু আমি রুরালসে বিলং করি তো রুরাল এরিয়াতে এলপিজি ব্যবহার নেই। আগে হয়তো কিছুদিন আগেই এর ব্যবস্থাপনা হয়েছিল, কিন্তু যেহেতু এখন বর্তমান রিসেন্ট টাইমে এলপিজির দাম চড়া দাম উঠেছে, তো এক্ষেত্রে খেটে খাওয়া মানুষের পক্ষে এটা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যে এলপিজি ব্যবহার করা। তো সেক্ষেত্রে তারা এখন বর্তমানে, যেহেতু আমি আমার ফ্যামিলি মেম্বারদের থেকে এবং আমার আশেপাশে যে প্রতিবেশী রয়েছে, তো সেক্ষেত্রে আমি 10টা বাড়িতে সার্ভে করে দেখতে পেয়েছি যে তারা এলপিজির পরিবর্তে উড, কেরোসিন এই জাতীয় দ্বারাই তারা কুকিংটা করে থাকেন। তো সেক্ষেত্রে কাঠের বা উডের এমিশন ফ্যাক্টরটা কম হলেও, যেহেতু একটা ফ্যামিলিতে আমি ধরে নিচ্ছি একটা ফ্যামিলি মেম্বারে, যেহেতু এটা একটা রুরাল এরিয়া, তো এখানে জয়েন্ট ফ্যামিলি থাকার মানে জয়েন্ট ফ্যামিলি বেশি দেখা যাচ্ছে। একটা ফ্যামিলি মেম্বারে 15 জন মেম্বার রয়েছে। টাউন এরিয়াতেও যদি আমি ধরেই নিই 15 জন, তো সেক্ষেত্রে ওই ফ্যামিলির জন্য এলপিজি লাগে ধরে নিই 2 বা 3টে, সেক্ষেত্রে 14x3 করলে যেটা হবে। কিন্তু আমাদের যদি উড ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু উডের পরিমাণটা আর এলপিজির যে ওয়েটটা তার থেকে কিন্তু অনেক তুলনায় বেশি হচ্ছে। উডের এমিশন ফ্যাক্টরটা কম এলপিজির থেকে, কিন্তু যেহেতু উডের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, তাই সেক্ষেত্রে আমাদের জ্বালানি কুকিংয়ের পারপাসের জন্য যে কার্বন ডাইঅক্সাইডটা বেরোচ্ছে সেটা কিন্তু গ্রাম্য অঞ্চলে বেশি হয়ে যাচ্ছে শুধুমাত্র কুকিংয়ের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি দেখি ইলেকট্রিসিটি অ্যান্ড ট্রান্সপোর্টেশন, সেক্ষেত্রে আমাদের কার্বন ডাইঅক্সাইড যে পার ইয়ারে বেরোচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কম। তো সেক্ষেত্রে ইলেকট্রিসিটির ক্ষেত্রে যেহেতু গ্রাম্য অঞ্চলে বৈদ্যুতিক যন্ত্রপাতি অনেক সংখ্যায় কম রয়েছে, তো সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কম। আবার ট্রাভেলের ক্ষেত্রে গ্রাম্য অঞ্চলে যেহেতু পার্সোনাল ভেহিকেল না থাকতেও পারে বা থাকতেও পারে, একটা দুটো থাকতে পারে, যেহেতু টাউন অঞ্চলে পার্সোনাল ভেহিকেল এটা কমন ব্যাপার, কিন্তু রুরাল এরিয়াতে পার্সোনাল ভেহিকেল না থাকাটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমি যে 10টা বাড়িতে সার্ভে করেছি সেক্ষেত্রে একটা তো আমি পার্সোনাল ভেহিকেল দেখতে পাইনি। তাদের কাছ থেকে তথ্য কালেক্ট করে আমি জানতে পেরেছি তারা লোকাল বাস, লোকাল ট্রেন এগুলোতেই ট্রাভেল করে ওনারা দূরবর্তী স্থানে যান, বা পার্শ্ববর্তী স্থানে যেতে হলে সাইকেল বা পায়ে হেঁটেই যান। তো সেক্ষেত্রে তাদের যে পার ইয়ার এমিশন কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন ফুটপ্রিন্টটা বেরোচ্ছে সেটা কম। রান্নার ক্ষেত্রে বেশি হলেও কিন্তু এই দুটো ক্ষেত্রে ইলেকট্রিসিটি অ্যান্ড ট্রান্সপোর্টেশনের কনজামশনের ক্ষেত্রে তাদের কার্বন ফুটপ্রিন্টটা পার ইয়ার যেটা বেড়েছে সেটা খুবই কম। তো সেক্ষেত্রে আর একটা জিনিস, রুরাল এরিয়াতে মানুষের সহ্য ক্ষমতাটা একটু বেশি, যেহেতু এখানে গরমের সময় দুটো আমি যদি কম্পাউন্ড করি টাউন এবং রুরাল এরিয়ার মধ্যে, যেহেতু আমি রুরাল এরিয়ার মধ্যেই কাজটা করেছি, তো আমি বেসিক্যালি রুরাল এরিয়ার দিকটাই বলবো। তো টাউন এরিয়ার মানুষের একটু গরম লাগলেই ফ্যান চালাতে হবে, না হলে হবে না, কিন্তু রুরাল এরিয়াতে গরম মানে মানুষের সহ্য ক্ষমতাটা একটু বেশি। তো সেক্ষেত্রে ইলেকট্রিক যে বৈদ্যুতিক যন্ত্রপাতি তার ব্যবহারটাও অনেকটাই কম হয়ে থাকে। আর টাউন এরিয়াতে একটু সহ্য ক্ষমতা একটু কম, কারেন্ট চলে গেলে যা অসুবিধা হয়, এখানে কারেন্টের চলে গেলেও আমাদের ওই কেরোসিন যে ফুয়েলটা রয়েছে সেটার মাধ্যমে আমরা ডিবি বা হেরাকিন এইসব ওয়ার্ডগুলো নিশ্চয়ই পরিচিত, তো এগুলোর মাধ্যমে আমরা চালাতে পারি। কিন্তু টাউনের এটা একটা অসুবিধা যে সহ্য ক্ষমতাটা। তো সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিসিটি থেকে যে কার্বন ফুটপ্রিন্টার ক্যালকুলেশন করতে পারি ওটা কিন্তু খুবই কম রুরাল এরিয়াতে। তা আরেকটা কোশ্চেন রয়েছে এখানে আমার, মানে যে আমাদের মোট ফ্যামিলি মেম্বার দিয়ে আমরা ভাগ করছি যে আমাদের পার ইয়ারে যে টোটাল কার্বন ফুটপ্রিন্টটা বেরোচ্ছে এই টোটাল মানে ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্টেশন অ্যান্ড কুকিং পারপাসের ক্ষেত্রে যে মোট টোটাল কার্বন ফুটপ্রিন্টটা বেরোচ্ছে একজন পার্সোনালের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে আমাদের ফ্যামিলি মেম্বারে তো ছোট বড় সবাই উপস্থিত রয়েছে। তো সেক্ষেত্রে ছোটদের একটা নিজস্ব কার্বন যে ব্যবহার মানে কার্বন ডাইঅক্সাইডটা তারা পরিবেশে ছাড়ছে, আর বড়রা যে একটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ছাড়ছে তাদের পরিমাণগুলো কিন্তু বিভিন্ন। একই হলে সেটা ভাগ করলে আমাদের সেটা নিজস্ব পার্সোনাল বলতে পারি, কিন্তু এক্ষেত্রে ছোটদের আর বড়দের ক্ষেত্রে একটা পার্থক্য রয়েই থাকে যে তারা কতটা নিজস্ব কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ছাড়ছে, কতটা মানে
সেটা ইলেকট্রিসিটি বলতে পারি, ট্রাভেল। তো বড়রা যেহেতু ব্যবহার করছেন, অনেক সময় বড়রাই ব্যবহার করে থাকেন, ছোটরা ব্যবহার করে না, কারণ শিশুদের ক্ষেত্রে এটা পসিবল নয় যে ট্রাভেলগুলো, মোটর সাইকেল, বাস, এগুলো তো অনেক সময় ব্যবহার করা হয় না। কিন্তু আমরা নিজেদের পার্সোনাল ব্যবহার করার জন্য কি করব? আচ্ছা, তোমাদের ফাইন্ডিংস গুলো বললে না, বা যেটুকু বললে, এটা আর কি কি বলার আছে? হ্যাঁ মিস, আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা বলে না। সুপর্ণার প্রশ্নটা আমরা শুনেছি, সেটা তো স্যারও শুনেছেন, নিশ্চয়ই আমরা সেই উত্তরটা দেবো। হ্যাঁ বলো। এই যে আমরা যে কাজটা করেছি সেটা কার্বন ফুটপ্রিন্ট। তো এই কাজটা আমরা নিজেরা হাতে কলমে করে যেটা অনুধাবন করেছি, এটা আর আগে মানে এর আগে এই সম্পর্কিত আমরা যে বক্তব্যগুলো শুনেছি সেটা কিন্তু আমাদেরকে এভাবে ভাবায়নি, আমরা এতটা অনুধাবন করতে পারিনি যতটা আজ অনুধাবন করতে পারছি। আমাদের হাতে সময় খুব কম ছিল, সে কারণে অনেক বেশি তথ্য সংগ্রহ করে কাজটা করতে পারিনি। শুধুমাত্র নিজেদের বাড়ির ক্ষেত্রে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে তার উপর কাজটা করেছি। তো এক্ষেত্রে আমরা দেখছি যে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, মানে আমার ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমার উৎপন্ন হচ্ছে 174.88 কিলোওয়াট আওয়ার পার ইয়ার। তো এই যে বিষয়টা, এর মধ্যে হয়তো অনেকটাই আমাদের প্রয়োজনীয়তার জন্য আমরা উৎপন্ন করছি, কিন্তু ভেবে দেখলে এর মধ্যে অনেকটাই আমরা উৎপন্ন করছি কেবলমাত্র অসচেতনতা, অলসতা, অসাবধানতা, এই সব বিষয়ের জন্য। মানে এই বিষয়গুলোর জন্য যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু একদমই কাম্য নয়, কিন্তু আমরা উৎপন্ন করছি। সেক্ষেত্রে যেমন আমাদের ফ্যান চলছে, লাইট জ্বলছে, আমরা কোনো কাজে 15 মিনিটের জন্য, কোনো কাজে খুব অল্প সময়, 10 মিনিট 15 মিনিট খুব অল্প সময়ের জন্য আমরা বাইরে যাচ্ছি, কিন্তু সেই সময় আমাদের অলসতা বা অসাবধানতার জন্য আমরা লাইট ফ্যান সবই জ্বালিয়ে রাখছি, আমাদের বন্ধ করার প্রয়োজন মনে হচ্ছে না, জ্বালিয়ে রাখছি। তো সেক্ষেত্রে যেই সামান্য পরিমাণ হলেও যে কার্বন ডাই অক্সাইড তো উৎপন্ন হচ্ছে সেটা কোনো প্রয়োজন নেই। এছাড়া আমরা গ্যাস জ্বালিয়ে রাখছি, হয়তো বাড়িতে রান্না হচ্ছে, এর পরবর্তীকালে হয়তো আমাদের গ্যাসটা ইউজ হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে রেখে দিচ্ছি, সেটাকে বন্ধ করছি না। আর এখন প্রায় প্রত্যেকেরই বাড়িতে নিজস্ব যানবাহন আছে, আমরা গণপরিবহনটাকে পছন্দ করছি না বা সেটাতে যাচ্ছি না। আমাদের আছে যেহেতু আমরা সেটাকে নিজেদের পার্সোনাল জিনিসগুলোকে বেশি ব্যবহার করছি। তো সেক্ষেত্রে যদি সম্ভব হয়, যদি আমরা ব্যবহার করতে পারি গণপরিবহন মাধ্যমটাকে, তাহলে অবশ্যই সেটা আমাদের ব্যবহার করা উচিত। অনেকটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপাদন কমানো যাবে। এই আমরা আমাদের ক্ষেত্রে আমরা হয়তো কাছে কোথাও পড়তে যাচ্ছি, টিউশন যাচ্ছি, সেক্ষেত্রে অলসতা, হেঁটে যাব না, এক্ষেত্রে আমরা যানবাহনের ব্যবহার করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের এই হাঁটার অভ্যাসটা থাকে, যেটুকু যাওয়া যায়, যেটুকু করা যায়, সেইটা যদি আমরা করি, আমাদের কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপাদনটা অনেকটা কমবে। মানে এটা আমরা বুঝতে পেরেছি শুধুমাত্র এই কাজটা হাতে কলমে করেছি বলে, না হলে হয়তো বুঝতে পারতাম না। এছাড়া যে আমরা যদি লোকাল জিনিস ব্যবহার করি, যেগুলো আমরা আশেপাশ থেকে কিনতে পারবো, কিন্তু আমরা কিনছি অনলাইনে, সেটা অনেকটা পথ ওই জিনিসটা আসছে, তারপর আমাদের অনেক দূর থেকে আমাদের বাড়িতে এসে পৌঁছচ্ছে। যদি সম্ভব হয় সেটা আমরা সামনে থেকেই কিনবো, তাহলে হয়তো যেই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে তার থেকে অনেক কম পরিমাণ উৎপন্ন হবে কিন্তু কম পরিমাণ। তো এই কাজটা যখন আমরা শুরু করেছিলাম, তখন আমাদের ফ্যামিলির, মানে আমাদের বাড়ির যে কার্বন ডাই অক্সাইড উৎপাদন, সেইটা ছাড়াও আমি, সুদেশনা, এরা আমাদের পাড়া থেকে, মানে শহর এলাকা থেকে 7টা বাড়ি
তথ্য সংগ্রহ করেছি। এছাড়া রোহিণী এরা হচ্ছে ওদের গ্রাম থেকে 10টা বাড়ির তথ্য সংগ্রহ করেছে। তো সময়টা এত কম, সেই বিষয়গুলোকে নিয়ে অ্যানালাইসিস করার মতো সময় হয়নি বা সুযোগ হয়নি, কারণ সংখ্যা অনেক কম, বেশি পরিমাণ ঘর বাড়ি বা তথ্য নেই। তো পরে আমাদের ইচ্ছা আছে এই বিষয়টাকে নিয়ে কাজ করার, মানে আমাদের শহরের লাইফস্টাইলটা কিরকম বা কি আমরা পছন্দ করছি, আর গ্রামের যে কিরকম, যেটা সুপর্ণা বললো যে গ্রামের ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো কার্বন ডাই অক্সাইড উৎপাদনটা কম, শহরে বেশি, আবার পার্থক্য আছে অনেক কিছু। তো সেই যে পার্থক্যটা, সেটা আমরা নিয়ে কাজ করতে চাই পরবর্তীকালে। এখানেই শেষ করছি। ভালো বলেছো। আচ্ছা স্যার, আমাদের সুপ্রিয়া একটা কথা প্রশ্ন করেছিল, আপনি প্রশ্ন উত্তরটা দিলে ভালো হয়। হ্যাঁ, কি ছিল প্রশ্নটা? ওর প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে আসলে বয়স, বিভিন্ন বয়স সেটা হচ্ছে তো বাড়িতে, তো সেখানে ওরা গড় করলে তো সেটা হয়ে যাচ্ছে মানে ছোট যে তারও মনে হচ্ছে সে অতটা খরচ করছে, মানে পার হেড যেটা আর কি, পার হেড তো যখন আমরা ক্যালকুলেশন করছি তখন তো ছোট বড় ব্যাপারটা আসছে না, সেই জায়গাটা ও বলছিল আর কি যে সেটা মানে কেন হবে। যদিও খুব এটা সহজেই, যে কোনো জিনিস তো আমরা গড় করবো, গড় না করলে তো পাওয়া মুশকিল, ওইভাবে তো ম্যান্টেন করা যায় না। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এদের প্রেজেন্টেশনটা দেখলাম আমি কার্বন ফুটপ্রিন্টের উপর। এখানে একটু বলে নিই, মেথোলজিটা মনে হচ্ছে মেথোলজিটা ওটা ওখানে প্লেস করতে হবে, যে মেথোলজি কোন পদ্ধতিতে কিভাবে কাজটা করেছে সেটা ওখানে উল্লেখ করতে হবে। কাজটা মোটামুটি ঠিকঠাক রয়েছে। এবারে একটা বিষয় হচ্ছে যেখানে যে আমাকে জানতে হবে কার্বন ফুটপ্রিন্ট। এই কার্বন ফুটপ্রিন্টের প্রথম হচ্ছে কার্বন সোর্সগুলো কি কি রয়েছে, সেই সোর্সগুলো আমাদেরকে প্রথম আইডেন্টিফাই করতে হবে। যে যেমন ধরুন আমরা কার্বনের মধ্যে কোনগুলোকে বলছি আমরা, কার্বন ডাইঅক্সাইড আছে যেটাকে কার্বন ফুটপ্রিন্টের মধ্যে আসছে, কার্বন মনোক্সাইড, এখানে কিন্তু কোনো জায়গায় কার্বন মনোক্সাইড নিয়ে কোনো বিশেষ উল্লেখ নেই। এইবারে একটা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং মিথেন প্লাস হচ্ছে গ্রিন হাউস সিএফসি, এই যে সিএফসি, এই চারটা যে গ্যাস যেটা আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ যেটা প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা মূলত হচ্ছে ফসিল ফুয়েল, এইটার উপর বিশেষ করে গুরুত্ব দিয়েছে। ফসিল ফুয়েল কনজাম্পশন যত বেশি হচ্ছে এটা এখানে রয়েছে। আচ্ছা, একটু সবাইকে বলে রাখবো যে এইখানে প্রজেক্ট সাবমিট করার জন্য একটু লিটারেচার এখানে দেওয়া দরকার রয়েছে। নিশ্চয়ই তোমরা জানবে যে 2019 সালে আমাদের 414 ppm ছিল কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড আমাদের অ্যাটমসফিয়ারে। তো সেটা ঘনত্ব বা অ্যামাউন্টটা যা পরিমাণ ছিল এইটা 2020 সালে সেটা কিন্তু 412-তে এসে গেছে, 412 পয়েন্ট। কারণ আমরা জানি যে যত দিন যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা তত বাড়ছে, কারণ যেটা আমরা 20th সেঞ্চুরিতে দেখেছি যে আমরা সবসময় ছোটবেলা থেকে বইতে পড়ে এসেছি 330 ppm কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল, কিন্তু বিংশ শতাব্দীর শেষ ভাগে এসে পৌঁছেছি আমরা যখন, তখন সেখানে 401-এ পৌঁছে গেছি। আজকে 412, 414 থেকে 412 কেন এসে পৌঁছলো? এই যে ডিউ টু কোভিড-19, এই কোভিড-19 ফলে যে টোটাল যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেটা অনেকটা খানি বন্ধ হয়ে যাওয়ার জন্য, তার উৎপাদন কমে যাওয়ার জন্য এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমেছে। এগুলো এবারে আমাদের কার্বন ডাইঅক্সাইডের এফেক্টটা কি রয়েছে, কেন আমরা কার্বন এই ফুটপ্রিন্ট নিয়ে বা তার অডিটকে নিয়ে আমরা ভাবছি, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে জানাতে হবে। ডোমেস্টিক পারপাসে যদি এসেই থাকি, এইবারে এইখানে একটা ছোট্ট এরর থেকে গেছে। কি এরর? আমার বাড়ি যদি বা তোমাদের যে কোনো স্টুডেন্টের বাড়ি যদি পুরো বাড়িটা যদি সোলার দিয়ে থাকে, তাহলে তোমার কি সেখানে এমিশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড? কার্বন এমিশন হচ্ছে না। তার মানে ছোট্ট একটা এরর, ইলেকট্রিসিটির আমার সোর্স অফ এনার্জি, এই সোর্স অফ এনার্জিটা কিন্তু তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে। সেখানে দেখাতে হবে যে আমার একটা কনভেনশনাল এনার্জি আর একটা নন কনভেনশনাল। আবার কনভেনশনাল এনার্জির মধ্যে যদি আমি হাইডেল পাওয়ার ইউজ করি, যেখানে দামোদর যেখানে উপত্যকা রয়েছে, ডিভিসি জলবিদ্যুৎ যেখানে পরিবাহিত হয়, সেখানে কিন্তু
এই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে তাদের সম্পর্ক নেই বা ফসিল ফুয়েল নেই। আমরা এখানে ধরুন এখানে রয়েছি বা তোমরা যে যারা আছো এখানে, ধরো তোমরা কোলাঘাট থেকে আসছে বলে আমরা থার্মাল পাওয়ার স্টেশন থেকে আমরা বিদ্যুৎটা পেয়ে থাকি, তাই কয়লার সঙ্গে যুক্ত, তাই কার্বনের সঙ্গে যুক্ত। যদি এটা হাইডেল হতো, নর্থ ইস্ট হিলি এরিয়া হতো বা সিকিমে হতো, তাহলে সেক্ষেত্রে কি হতো, সেখানে হাইডেল পাওয়ার হচ্ছে, ধরো তোমাকে স্টাডি করতে দেওয়া হলো সিকিমে বা একটা ভুটানের কোনো বা নেপালের কোনো একটা রাষ্ট্রের মানে কোনো একটা জায়গার উপর, তাহলে সেখানে কি হবে, সেখানে কিন্তু তোমাদেরকে মেনশন করে দিতে হবে যে কনভেনশনাল এনার্জির মধ্যেও থার্মাল এনার্জি, এটা কিন্তু তোমাদেরকে একটা উল্লেখ করতে হবে। এইবারে ডোমেস্টিক পারপাসে আমরা পার মান্থ, আমি এক্ষুনি একটা হিসেব ওরা ছেলে মেয়েরা দেখালো যে একটা ইউনিট খরচা। এবারে আমাকে জানতে হবে যে আমার বাড়িতে, যে আমার 1000 স্কোয়ার ফিট বাড়িতে রয়েছে, আমি কি কি আইটেম ব্যবহার করছি এবং তার সেগুলো পাওয়ার কনজাম্পশন কত। এসি রয়েছে, সেটা কত পরিমাণে রয়েছে, কত ভোল্ট, সেখানে কত কিলোওয়াটের রয়েছে। আমার হচ্ছে ইলেকট্রিক হিটার রয়েছে, মাইক্রোওভেন রয়েছে। এই যে যত ইলেকট্রিক যে সরঞ্জাম রয়েছে, সেই ইলেকট্রিক সরঞ্জাম অডিটটা হচ্ছে এইরকম হবে যে আমার বাড়িতে এসি থাকতে পারে, আমি এসি কত ঘন্টা চালাচ্ছি, কিন্তু তাকে কিলোওয়াট দিয়ে, তার ওয়াট দিয়ে তাকে ঘন্টা হলে তাহলে সে কতটা তার উৎপাদন করতে পারছে, মানে খরচ করছে, তার জন্য প্রয়োজন হচ্ছে। আমি যে ইলেকট্রিক ইস্ত্রি করছি, আয়রন করছি, তার জন্য সেটা কত ওয়াটের রয়েছে। আমি যে টিভি দেখছি, আমি যে মোবাইল চার্জ দিচ্ছি, এই সমস্ত আইটেমগুলো কিন্তু ইলেকট্রিক বলতে শুধুমাত্র ইউনিট নয়, এইখানে তোমাদের সেটাকে টেবিল আকারে একটা দিতে হবে, যেটা অডিটের ক্ষেত্রে রয়েছে। যেমন একটা তোমাদের বলি, আমাদের যেটা এইভাবে কাজ করেছি, এয়ার কন্ডিশন 1.5 কিলোওয়াট, কম্পিউটার রয়েছে 300 ওয়াট, এইভাবে ফ্যান কত রয়েছে, ফ্যান হচ্ছে 50 ওয়াট, টিউবলাইট 40 ওয়াট। এবারে তুমি পলিসিটা কেন করবে? পলিসি হচ্ছে আমরা যখন কোনো বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় অডিটে কলেজে যাই, আমি সাজেশনটা কি দেব, তুমি তোমার বাড়িতে বাবা মাকে কি সাজেশন দেবে? তোমাকে সাজেশন দিতে হবে, বাবা এই 40 ওয়াটসের যে 5টা টিউব রয়েছে তার জন্য অনেক খরচ হচ্ছে, তুমি যদি এককালীন ওটা এলইডি টিউব লাগিয়ে দাও তাহলে 20 ওয়াটে চলে আসবে, তখন কিন্তু তোমার ইলেকট্রিক বিলটা কমে যাবে। পলিসি কি, আমার ডোমেস্টিক পলিসি কি হবে, আমি একদিন সপ্তাহে কি 2 দিন আমি এসি ব্যবহার করব না, আমার এটা পলিসি হবে। আমি একদিন ব্যবহার করব না, বা আমি যদি 1 ঘন্টাও কম ব্যবহার করে থাকি, আমি সেটা করছি। আমি রেগুলার হচ্ছে ওয়াশিং মেশিন আমি চালাবো না। আমার এগুলো হচ্ছে কি, এক একটা যতটা সম্ভব আমাকে জানতে হবে, যেটা ওই যে তোমরা দেখালে না এক্ষুনি, এমিশন হচ্ছে কতটা কার্বন ডাইঅক্সাইড, তার পাওয়ারটা কত, রেটটা কত, কার ফ্যাক্টরটা কতটা কাজ করছে, তার মানে সেইটা হচ্ছে যেটা বেশি ওয়াট যাচ্ছে সেইটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, তার দিকে নজর দিতে হবে। এইভাবে কিন্তু ডোমেস্টিক যে ইলেকট্রিক ব্যাপারটা সেটা জানতে হবে। তারপর হচ্ছে ডোমেস্টিক পারপাসে তোমার গ্যাস কটা লাগছে, ইয়ারলি কত টাকা খরচ করছো। এইবারে একটা বিষয়, তার জন্য একটা রেট করা হয়েছে। এইবারে আমরা যদি প্রাইমারি স্টাডি করি, এটা তুমি একটা ফ্যাক্টর দিচ্ছে, ইনিশিয়াল ফ্যাক্টর দিচ্ছে, সেটাকে ক্যালকুলেশন করছো। অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমার মা রান্না করে সারাক্ষণ আমাদের 4 ঘন্টা রান্নাঘরেই থাকেন, কিন্তু তার হেলথ কন্ডিশন কতটা, ওইখানে যে গ্যাসটা যে জ্বলছে, ওখানে যে আমরা রান্না করছি, তার যে ইমিশনটা হচ্ছে পলিউশন, সেই পলিউশনের কারণে কিন্তু হেলথ হ্যাজার্ডস হচ্ছে, সেইটাকে রেসপন্সিবিলিটি দিতে হবে। আর কি, আমার বাড়িতে খবরের কাগজ, থার্মোকল, প্লাস্টিক আমি আমার বাড়ির উঠানে পুড়িয়ে দিচ্ছি, আমরা কিন্তু সেটাও হচ্ছে ইমিশন করছে। তোমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে বললে, কিন্তু কার্বন মনোক্সাইডটা বলছো না। এই যে গাছের পাতা, আমাদের এই যে ঝাড়গ্রামে যে শাল জঙ্গলে এত রাস্তায় শাল পাতা পড়ে সবাই আগুন লাগিয়ে দিচ্ছে, এই যে মাঠের জমিতে নাড়া পোড়ানো হচ্ছে, তাতে কি হচ্ছে, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, সেগুলোও কিন্তু কার্বন ফুটপ্রিন্টের মধ্যে আসবে তোমাদের। এগুলোকে একটা ছোট ছোট জায়গায় চিহ্নিতকরণ করতে হবে। তারপর হচ্ছে এই যে যেটা বললে, আমার বাচ্চাটার উপরে তার উপরে ফ্যাক্টর আসবে কিনা, আমাদের সবসময় ফ্যাক্টরটা কাজ করে, সে কিন্তু পরোক্ষভাবে সে কিন্তু ইউজ করছে না, সে পরোক্ষভাবে তাকে ধরো বাবা তার জন্য ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে, তার উপরে এটা ইম্প্যাক্ট ফ্যাক্টর পড়বে না,
কারণ গাড়ি তো সে চড়ছে না, এবারে ধরো তার জন্য ফ্যানটা সে ব্যবহার করছে, তার জন্য ফ্যানটা দিতে হচ্ছে। এই জন্য কি হচ্ছে, টোটাল যেগুলো আমাদেরকে জানতে হবে যে আমার বাড়ির সবাই যে বিষয়টার উপরে ইউজ করছে, ধরো রান্না হলে গ্যাসটা রয়েছে, গ্যাসে রান্নাটা হলে সবাই খাবে, দুধটা গরম হচ্ছে গ্যাসে, কেটলিতে ইলেকট্রিক কেটলিতে দুধটা গরম হচ্ছে, সেটা সবাই বাচ্চারা করছে, ফলে সে কিন্তু পরোক্ষভাবে একটা ইলেকট্রিক কনজাম্পশন করছে। তার মানে এই ইলেকট্রিকের সঙ্গে কনভেনশনাল এনার্জির মধ্যে থার্মাল পাওয়ার ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে কি তার সঙ্গে জড়িয়ে রয়েছে। এটা কিন্তু তোমাদের একটা বিশেষ করে জানতে হবে। আর কি রয়েছে যে তোমার বাড়িতে শুধু নয়, এই যে তোমার 5 জনের রান্না হচ্ছে না, স্টেক হোল্ডার, আদার স্টেক হোল্ডার মানে কি, তোমার বাড়িতে কতজন আত্মীয় আসছে, অতিথি আসছে, বা বাড়িতে কাজ হচ্ছে, তাদেরকে চা দেওয়া হচ্ছে, টিফিন দেওয়া হচ্ছে, তার জন্য আমার জ্বালানি খরচ হচ্ছে, সেইটাকেও তোমাকে কিন্তু ওই স্টেক হোল্ডার, আদার স্টেক হোল্ডার বলে একটা নোট করতে হবে। আমার ফ্যামিলি মেম্বার 5 জন অ্যান্ড আদার স্টেক হোল্ডার হিসাবে সেটা করতে হবে, যেটা বিভিন্ন জায়গায় আমরা ইনস্টিটিউশনগুলোতে করে থাকি। টোটাল স্টুডেন্ট রয়েছে, টিচার্স রয়েছে, আদার স্টেক হোল্ডার ধরা হয়। তাহলে টোটাল যে তার মধ্যে ওইখানে কতজন গাড়ি নিয়ে আসছে, কতজন সাইকেলে আসছে, কতজন বাসে আসছে, কত টাকা ফেয়ার করছে, যাও আপ ডাউন কত কিলোমিটার মধ্যে কত টাকা সে খরচ করছে, এগুলো কিন্তু তার মধ্যে হিসেব আসবে। ফলে কার্বন মনোক্সাইড সেটাও কিন্তু তোমাদেরকে একটা চিহ্নিত করতে হবে কোথায় কোথায় সেটাকে আমরা ব্যবহার করব। আর যেটা একটা বিষয় বলছি, যে গ্রাম এবং শহরের মধ্যে একটা বিষয় বলা হচ্ছে, এই গ্রাম শহরের ক্ষেত্রে এই যে লাস্টে যে মেয়েটি খুব ভালো বললো যে উডে এই যে কাঠের জ্বালানি, আখের ছোবড়া, পাটকাঠি, খড় দিয়ে, পাতা দিয়ে পোড়ালে যে আরো বেশি করে এমিশন হচ্ছে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। ফলে সেটা কিন্তু ডোমেস্টিক এয়ার পলিউশনের কারণে আমাদের ভারতবর্ষে প্রায় 12 লক্ষেরও অধিক মানুষ ডাইরেক্টলি হচ্ছে মৃত্যুর মুখে ঝুঁকে পড়ছে। যেটা বলছি যে এই যে ডোমেস্টিক এয়ার পলিউশন, কারণ অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে মেয়েরা সাধারণত হচ্ছে কি স্মোকিং করে না, কিন্তু তাদের কেন লাংস এত দুর্বল হয়ে আসছে, তারা এই যে কিচেনে থাকছে, রান্নাঘরে থাকছে, তাদের যে পলিউশনটা হচ্ছে সেটা কিন্তু তার থেকে এফেক্টেড হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ডোমেস্টিক এয়ার পলিউশন বা কার্বন। যেটা আমরা বলছি আরো একটা বিষয়, ইন্টারেস্টিং বিষয়, একটি মেয়ে একটু উল্লেখ করেছিল, আমাদের যে রেসপিরেশন, আমাদের যে শ্বাসকার্যের ফলে যে কার্বন ডাইঅক্সাইড আমরা নির্গত করি, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এই যে মানে আমাদের জুবলি মার্কেটে নর্মাল অবস্থা, প্রি লকডাউন যখন নর্মাল অবস্থা থাকে, খুব বিজি অবস্থা সময়, 3,25,000 লিটার কার্বন ডাইঅক্সাইড জমে সারাদিনে জমে থাকে ওখানে। কারণ আমরা জানি আমাদের প্রত্যেক দিন আমরা 500 লিটার করে কার্বন ডাইঅক্সাইড আমরা নির্গত করে থাকি। এই 500 লিটার কার্বন ডাইঅক্সাইড আমরা যে রেগুলার করছি সেটা কি কম নয়। ফলে একটা ডে পপুলেশন যেখানে থাকছে, যারা একটা ছোট্ট ঘরের মধ্যে ভেন্টিলেশন নেই, একটা ছোট্ট ঘরের মধ্যে 5-7 জন করে বসবাস করছে, তখন সেক্ষেত্রে কিন্তু তাদের এই কার্বন ডাইঅক্সাইড সেখানে যথেষ্ট পরিমাণে নির্গত হচ্ছে। ফলে এই যে 500 লিটার যদি তুমি দেখে থাকো, তাহলে ডোমেস্টিক তোমার হাউস হোল্ড একটা বাড়ি থেকে কত কার্বন ডাইঅক্সাইড আমরা রেসপিরেশনের মাধ্যমে সেটা বায়ুমণ্ডলকে দিচ্ছি আমরা, সেটাও কিন্তু কম পার্সেন্টেজ নয়, যথেষ্ট পরিমাণ পার্সেন্টেজ। বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ নির্গত হয় তার একটা প্রায় দেখা যাচ্ছে আমরা যে আমাদের প্রায় 700 কোটি মানুষ যে আমাদের সারা পৃথিবীতে, তার ফলে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা কার্বন ডাইঅক্সাইড আমরা বাতাসে দিয়ে থাকি। অর্থাৎ এগুলোকে তোমাকে বলতে হবে যে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন ফুটপ্রিন্টে যেমন ডিজেল রয়েছে, যেমন ফসিল ফুয়েল রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, গ্যাস রয়েছে, কেরোসিন রয়েছে, পাতা পোড়ানোটাও রয়েছে, পাতা পোড়ানো জ্বালানি হিসেবে যেগুলোকে বলছি, মানে যার দেহে কার্বন রয়েছে সেটা জানতে হবে গাছের দেহ পোড়ালে, কারণ ফসিল ফুয়েল যেটা জীবাশ্ম জ্বালানি সেটাও হচ্ছে জীব দেহ থেকে আসছে, তার মানে তার শরীর থেকেও রয়েছে। শ্মশানে যদি যাও, শ্মশানেও কিন্তু সেখানে দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, সেটাও কিন্তু একটা কার্বন ফুটপ্রিন্ট এরিয়া। সারাদিন সেখানে চুল্লি জ্বলছে, কত কাঠ পোড়ানো হচ্ছে, কত হচ্ছে,
আমরা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার যে এয়ার কোয়ালিটি ইনস্ট্রুমেন্টের সাহায্যে মেজার করলে জানা যাবে যে কতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়ছে। প্রত্যেকটা কলেজ বা স্কুলগুলোতে ল্যাবরেটরি যেগুলো রয়েছে, বদ্ধ ঘর যেখানে কম্পিউটার একসঙ্গে কাজ করছে, সেটা সব থেকে কোনো জায়গায় 450 নিচে কোনো ppm নেই কার্বন ডাইঅক্সাইড লেভেল। যার জন্য সেগুলোকে প্রিকশন দিতে হবে, সে ফাইন্ড আউট শুধু নয়। তাহলে কি হবে? ম্যানেজমেন্ট পলিসি। যেমন এই যে একটু আগেই বললাম যে টিউবলাইট গুলোকে কিছুটা চেঞ্জ করা, যেগুলো ফ্যান গুলো যে রয়েছে যেগুলো বেশি পাওয়ার যুক্ত সেগুলোকে মিনিমাইজ করা, রিপ্লেস করা। নন ভেহিকেলস ডে যেমন থাকে, নন এসি ডে, আমি আমার বাড়িতে সেগুলো ইউজ করতে পারি। যে আমি আজকে সারাদিনে এইটা, আমি আজকে সপ্তাহে একদিন আমি কোনো বিশেষ ধোয়াধুয়ি করবো না, বাড়তি ধোয়াধুয়ি মানে চালাবো না। তার মানে এগুলোকে কিভাবে আমরা রক্ষা করবো আমরা, তার একটা ম্যানেজমেন্ট রয়েছে। তাহলে কি হবে? এই যে ডোমেস্টিক এয়ার পলিউশনের জন্য একদিকে যেমন আমরা কিছুটা পরিমাণ তার ব্যবহার পরিমাণ কমিয়ে দেব, আবার অনেক সময় আমরা ব্যবহার না ছাড়লেও সেটাকে ম্যানেজমেন্ট করার জন্য ইনডোর যে প্ল্যান্টস গুলো, সেই ইনডোর প্ল্যান্টস কিন্তু তোমাকে লাগাতে হবে। কারণ যেগুলো হচ্ছে 20 থেকে 24 আওয়ার্স অক্সিজেন সাপ্লাই দেয়। আমার টিউব লাইটে, আমার এলইডি লাইটে সে অক্সিজেন উৎপাদন করতে পারবে। সেই ধরনের যে গাছগুলো যেগুলো আমার ডোমেস্টিক পারপাসে, আমার বাড়ির পরিবেশে আমি এয়ার কোয়ালিটি এবং কার্বন ফুটপ্রিন্টটাকে কি করবে, মুক্ত রাখবে, অর্থাৎ সেটাকে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট পলিসি দিতে হবে। এই যে অডিট মানে কি, অডিট করে জানিয়ে দিলাম তা নয়, তোমাকে সাজেশন এবং একটা প্ল্যানিং দিতে হবে। এই যে রিডিউস করে দিতে হবে যে এতটা টিউব যদি আমি চেঞ্জ করতে পারি, আমার এতটা ইলেকট্রিসিটি সাশ্রয় হবে, এত টাকা আমার ইউনিট খরচ কম হবে, এত টাকা খরচ কম হবে। তার মানে এই ক্যালকুলেশনটাও কিন্তু তোমাকে অডিটের ক্ষেত্রে জানাতে হবে। এইগুলোর মাধ্যমে তোমরা কিন্তু সুন্দর একটা প্ল্যানিং ফিগার টিগার দিয়েছো দেখেছি। কিছু আরো ভালো করে ডিটেল দু একটা যদি সময় থাকে কিছু কিছু বা টেবিল, এই যে টেবিলটা যে বললাম আমি, যে কোন কোন যে আমাদের ডোমেস্টিক পারপাসে যা যা ইউজ করি আমরা ইলেকট্রিসিটি, তার পাওয়ার কত কনজাম্পশন, সেই পাওয়ারটা কিন্তু তোমাকে বলতে হবে এবং কত ঘন্টা, এটা হিসেব রয়েছে। আমি টিউবলাইট 8 ঘন্টা চালাচ্ছি কি 10 ঘন্টা, তাহলে এই 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা এইটাকে যখন আমরা কত পরিমাণে সেটা পাওয়ার কনজাম্পশন করছি, সেটাকে আমাদের কিন্তু কতটাই যে তোমাদের যে ফ্যাক্টর দিয়েছো এমিশন ফ্যাক্টর, সেই হিসেবটা করলে কিন্তু তুমি বুঝতে পারবে। অর্থাৎ এগুলোই হচ্ছে তোমাকে জানতে হবে যে আমরা কতখানি, বিশেষ করে কতগুলো বিষয় রয়েছে। কার্বন মনোক্সাইডটা কিন্তু তোমাদের এটাকে নির্দেশ করলে ভালো হয় যে কার্বন ডাইঅক্সাইডের পাশাপাশি কার্বন মনোক্সাইড, এই যে গাছের পাতা পোড়ানো, নাড়া পোড়ানো, শুকনো ডালপালা পোড়ানো এবং প্লাস্টিক পোড়ানো, থার্মোকল পোড়ানো, এগুলো যে থার্মোকলটার ফলে কি হচ্ছে, পলিউশন করছে, একটা বিশাল বিষাক্ত গ্যাস করছে। কিন্তু পাতা পোড়ানো, গাছের ডাল পোড়ানো, এই যে নাড়া পোড়ানো, এগুলো কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড বেশি পরিমাণে নির্গত হচ্ছে, সেগুলো কিন্তু তোমাদেরকে নজর রাখতে হবে। এইভাবে ডেটা, আরো বেশি ডেটা করো, ডেটা টেবিল তৈরি করো, যে ডেটা টেবিল করলে তবে কি হচ্ছে অ্যাসেসমেন্ট করতে সুবিধা হবে। এইটাকে কিন্তু একটা সুন্দর করে গুছিয়ে করো এবং একটা সাজেশন দেবে যে এটা করলে কি হবে। আমরা তো সেইটাই প্ল্যানিং দেওয়া দরকার রয়েছে। আমি তো চাইছি যে আরবিএম স্কুল থেকে এই প্ল্যানিংটা বেরিয়ে আসুক, যে কোথায় কি করলে কিভাবে এই জিনিসগুলো আসে। আমি সেটা ম্যাডামকে অবশ্যই বলবো যে নিজস্ব, আমাদের যে নিজস্ব প্রতিষ্ঠান বা নিজেদের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, এই যে ইনডোর যে একটা প্ল্যান্টসের যে একটা তার যে গুরুত্ব, আমরা অনেক সময় কি করি, হয়তো কাকে বলবো, এনার্জি খরচ করতে কাকে বলবো, তার জন্য আমরা অন্যভাবে একটা ম্যানেজমেন্ট পলিসি নিয়ে থাকি যে আমরা এই করলে আমাদের এইটা আসবে। দুটো জিনিস, একটা ব্যবহার কম করানো, আর একটা হচ্ছে আমাদের বাতাসকে কার্বন যে ফুটপ্রিন্ট গুলো হচ্ছে কার্বন মুক্ত আমাদের অ্যাটমসফিয়ার বা ইনডোর এয়ার কোয়ালিটি, সেগুলোকে বজায় রাখা। এইটা হচ্ছে একটা দিক রয়েছে এবং সেটাকে সুন্দরভাবে গুছিয়ে করলে ভালো হবে মনে হচ্ছে। ভালো শুনলাম, আমরা ভীষণভাবে সমৃদ্ধ হলাম। মেয়েরা তো হলোই, আমরাও হলাম। তো মেয়েরা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে একটু স্যারের কাছে করতে পারো। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো তো স্যার যেটা বললেন?
হ্যাঁ মিস। আচ্ছা, আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, আমি বলবো দিদিমণিরা যারা গাইড করেছেন তাদেরও যদি কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তো স্যারদের সঙ্গে কথা বলে দিতে পারেন। স্যার আছেন, ম্যাডামও আছেন। শিখা আছো? হ্যাঁ ম্যাম, আছি আমি। আচ্ছা, তোমার কোনো ব্যাপারে যদি মনে হয় যে তোমাদের একটু গাইডেন্স দরকার, বা তোমার কাজ করতে গিয়ে যদি মনে হয় যে গ্যাপগুলো। হ্যাঁ স্যার, আমার একটা বিষয় একটু জানার আছে, সেটা হচ্ছে ওয়াটার অডিটের ক্ষেত্রে মানে একটু যদি ক্যালকুলেশনটা একটু বলেন, কারণ স্টুডেন্টদেরকে ওই জমির পরিমাণটা মানে ওদেরকে ক্যালকুলেট করতে বলেছি, তো সেটা একটা নতুন বিষয় জানলাম যে আমরা যেভাবে ক্যালকুলেশনটা করেছিলাম, সেক্ষেত্রে আমরা স্টুডেন্টের যে বিঘার হিসেবটা নিয়েছিল সেই বিঘার হিসেবটাকে হেক্টরে কনভার্ট করে সেইখান থেকে মানে ওদের যে পিডিএফ যে ওরা কাজটা করছে সেখানে আসলে একটা ক্যালকুলেশন ছিল, সেই অনুযায়ী ওরা কাজটা করেছে। তো এটা ভালো লাগলো জেনে যে ওই বিঘের ক্ষেত্রে মানে ভ্যারি করে রিজিয়ন টু রিজিয়ন, তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে ওই বিষয়গুলো একটু খেয়াল করব। তো স্যার ওই জলের হিসেবটা যদি একটু বলেন আরেকবার, মানে ওই যেমন হচ্ছে ওই ধান চাষের ক্ষেত্রে ওই মানে অ্যামাউন্টটা কিভাবে আমরা নেব, যেমন ওরা জমির ক্ষেত্রফলটা পেয়েছে, তো সেই জলের ক্যালকুলেশনটা কিভাবে করা যেতে পারে? আচ্ছা, আমি একটা বিষয়টা বলি যে গমটা আমি যেটা আলুটার কথা বলে নিই, তারপর আমি সেরকম হলে আমি সেটাকে একটু ধানটার উপরে আমি অন্যভাবে একটা রয়েছে সেটাকে ক্যালকুলেশন করা যাবে। এখন আলুর ক্ষেত্রে বলে নিই, আলু নিয়ে কাজ তো নিশ্চয়ই হয়েছে। হ্যালো, হ্যাঁ স্যার, আলুর ওপর কাজ করেছে ওরা। ওই তাহলে একটা বিষয় হচ্ছে, তাহলে একটা ছোট্ট করে নোট করে নিতে হবে। আমি বলছি যে একটা আলুর ক্ষেত্রে আমাদের সাধারণত পটাটোর জন্য 35 থেকে 65 সেন্টিমিটার জলের প্রয়োজন হয়। এইবারে স্যান্ডি সয়েল, আমাকে ওই যে ফিল্ডে যেতে হবে, স্যান্ডি সয়েল আর একটা হচ্ছে লোমি সয়েল, মানে বেলে মাটি, আরেকটি হচ্ছে দোআঁশ মাটি। বেলে মাটি প্রথমে বলে নিই, বেলে মাটিতে যেটা 4 থেকে 5 সেন্টিমিটার প্রতি সপ্তাহে পার উইক, এবং সেটা হচ্ছে 14 টাইমস, মানে 14 বার জলসেচ দিতে হবে। আচ্ছা, আর দোআঁশ মাটির ক্ষেত্রে সেখানে 4 থেকে 5 সেন্টিমিটার, সেটা হচ্ছে 1 সপ্তাহ অন্তর, মানে 8 থেকে 10 দিন অন্তর, একটু কম লেটে দিলেও হবে, সেটা 10 বার দিতে হবে, 10 টাইমস। হলো। এইবারে ভেরি ইন্টারেস্টিং বিষয় যে 500 গ্রাম আলু উৎপাদন করতে, এবারে ব্যাকগ্রাউন্ডে হিসেবে একটা আসছে, 500 গ্রাম আলু উৎপাদন করতে গেলে সেখানে 34 গ্যালন মানে জলের প্রয়োজন হয়। 34 গ্যালন, 34 গ্যালন ইকুয়াল 128.69 লিটার, মানে 1 গ্যালন সমান 3.785 লিটার। ব্যাস। এইবারে স্বাভাবিকভাবে 1 হেক্টর এরিয়াতে আমি যদি 200 কেজি আলু উৎপাদন হয়, 200 কেজি 200 কুইন্টাল, সরি 200 কেজি মনে হয়, 200 কুইন্টাল যদি উৎপন্ন হয়ে থাকে, 200 কুইন্টাল উৎপন্ন হয়ে থাকে 1 হেক্টর এরিয়াতে, তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন করে আপনি হিসেব করে পাবেন যে 5,51,47,600 লিটার জল। এটা একটা পাচ্ছেন হিসেব অনুসারে, ঠিক আছে। এবারে ওটাকে যদি আমি একরে আসি, তাহলে সেখানে হচ্ছে 20,59,040 লিটার জল খরচ হচ্ছে। এবারে পলিসির ক্ষেত্রে কি রয়েছে, এইবার পলিসির ক্ষেত্রে যেটা আমরা কি ওখানে আলু চাষের এই জলের খরচটা আমরা কিভাবে কমাতে পারি, সেখানে হচ্ছে স্প্রিংলার ইরিগেশন সিস্টেম, ওয়াটারের ক্ষেত্রে স্প্রিংলার ইরিগেশন সিস্টেম, ড্রিপ ইরিগেশন সিস্টেম, এন্ড হচ্ছে ওভারহেড ইরিগেশন সিস্টেম, ওভারহেড। আর সঙ্গে ওইখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে মালচিং সিস্টেমে
মালচিং সিস্টেমের এগ্রিকালচারাল প্র্যাকটিস করতে হবে। মালচিং সিস্টেম মানে ইরিগেশনের প্যাটার্নটা হচ্ছে এইটা হলে জল আমার আলু উৎপাদন নিয়ে কথা, অর্থাৎ আলু উৎপাদনের জন্য আমার যেটুকু আলু এখানে, তার মানে সেটা হচ্ছে কি খরচটা কম হবে। এবারে আপনি বলবেন যে স্যার তাহলে কি 50 সেন্টিমিটার বৃষ্টিপাতের কি কম লাগছে নাকি? কিন্তু তা নয়, আমাদের কিন্তু এটা প্রকৃত, এটা কার্যকরী যেটা 50 সেন্টিমিটার, কিন্তু বাস্তবে আমি যখন মাটিতে জল দিচ্ছি সেটা কিন্তু প্রায় 3 গুণ জল আমার নষ্ট হয়ে যায়, 2 থেকে 3 গুণ জল নষ্ট হয়ে যায়। আর এই মেথড যদি ইউজ করে থাকি তাহলে প্রকৃতপক্ষে সেই জলটা আমার কার্যকরী জল হিসাবে এটা ব্যবহৃত হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা তাহলে একটু কার্বন ফুটপ্রিন্ট নিয়ে সরস্বতী দি, আপনার এই ব্যাপারে স্যারের সঙ্গে কথা বলবেন কিছু, আপনি মেয়েদের নিয়ে কাজ করতে কি আপনার অভিজ্ঞতা বা যদি কোনো মনে হয় কোনো গ্যাপ জানার থাকে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমি প্রথমেই বলবো যে আমাদের সময়টা খুব কম ছিল, তো এই 7 দিনের মধ্যে মেয়েরা অতটাও কাজ করে উঠতে পারেনি। তবে ওরা ওই মানে ইন্ডিভিজুয়াল কার্বন ফুটপ্রিন্ট ওটা ক্যালকুলেট করেছে, মানে ওদের বাড়ি থেকেই তথ্য সংগ্রহ করে, আর ওদের আশেপাশের মানে প্রতিবেশীদের কাছ থেকেও ওরা একটু তথ্য সংগ্রহ করেছে। আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে যে ওই তথ্যগুলো যেগুলো ওরা সংগ্রহ করেছে ওরা যদি আরেকটু বেশি ডেটা কালেক্ট করে, সেখান থেকে যদি একটা কম্পারিজন আমরা করতে পারি যে রুরাল এরিয়া এবং আরবান এরিয়ার মধ্যে কার্বন এমিশন কোথায় বেশি হচ্ছে সেই ব্যাপারে। আর স্যার যে বিষয়গুলি সম্বন্ধে বললেন যে পাওয়ার সোর্স কি আছে এবং সেখানে কত ইউনিট কনজাম্পশন হচ্ছে, তো সেইগুলো আমরা মানে চেষ্টা করব যে আমাদের এই প্রজেক্ট রিপোর্টে সেগুলোকে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করব। এখনো সময় আছে 1 দিন 2 দিন, তো সেইটা আমরা করব। আর স্যার যে বিষয়গুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন সেগুলো আশা করি ছাত্রীরা বুঝেছে এবং আমারও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার, এবং উপস্থিত সবাইকেই আমার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। যে 2 ঘন্টা ছিল সেমিনারটা, আমরা প্রায় 10টা বাজতে যায়, অনেকটা সময় আমরা আটকে রেখেছি এনাদের। তো সেখানে আর যদি কারোর কিছু প্রশ্ন থাকে, দিদিরাও তো অনেকে আছেন, আপনাদের তাহলে একটু জানতে পারেন। আচ্ছা, মনে হয় সকলে আমরা বুঝতে পেরেছি বা অনেকটা সময়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের সোমা চট্টোপাধ্যায় ম্যাডামকে এবং আমাদের প্রণব সাহু স্যারকে। আমার ওনাদের সঙ্গে আমার পার্সোনালি কথা হচ্ছে, ওনারা আমার একটা পরিকল্পনা আছে স্কুলকে ঘিরে অনেক কিছু, ওনাদের আশা করি সেই সময় আবার আমরা সাহায্য পাবো। তো আবার নিশ্চয়ই আপনাদের এভাবে পাবো, আপনাদের সময় নিয়ে আমরা সে মাত্র এগোবো। তো অনেক ধন্যবাদ আজকে সকলকে। হ্যাঁ, এটা ম্যাডাম আমি একটু বলে রাখি যে অ্যাকচুয়ালি আমি কাজ যদি স্কুলে কোনোদিন আপনাদের স্কুলে কাজ হয়, আমি মানে স্টুডেন্টস গ্রুপকে আমি মানে নিয়েই কাজ হবে। স্টুডেন্টস গ্রুপরাই হচ্ছে কি ওদেরকে এই পদ্ধতিটা শেখা, কারণ আমরা আজকে আছি, কালকে আমরা হয়তো কোনোভাবে, কিন্তু ওদের মেথড, ওদের যে প্র্যাকটিসটা যদি থাকে, ওরা শুধুমাত্র স্কুলে করবে না, বাড়িতে গিয়েও করবে। এবং সেখানে অ্যাকচুয়ালি প্রত্যেকের এটা জানা দরকার যে কমন একটা যে বিষয়, আমরা এসি যেমন থাকি, আমরা এসিতে আরাম পাই, কিন্তু এসির মধ্যে থেকে আমরা প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ আমরা কার্বন ডাইঅক্সাইড, যদি আমরা 8-10 জন একটা রুমে গিয়ে মিটিং করি 8 ঘন্টার মতো, তাতে যে কার্বন ডাইঅক্সাইডটা আমরা রিলিজ করে থাকি, মানে সেটা যথেষ্ট রয়েছে। প্রায় প্রত্যেক মিনিটে আমাদের প্রায় দেখা যাচ্ছে যে 375 এইরকম একটা মিলিলিটার হচ্ছে আমরা কি কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছি। সেটা ডোমেস্টিক এয়ার পলিউশন, আমরা ডোমেস্টিক নিয়ে কাজ করছি, হাউস হোল্ড সার্ভে করে কাজ করছি, সেটা কিন্তু অনেকখানি। এটা শুধুমাত্র প্রজেক্টের বিষয় নয়, প্রজেক্ট একটা থিওরিটিক্যাল ব্যাপার, সেটা সাবমিট করতে হবে একটা প্রসেসের মাধ্যমে, কিন্তু এটাকে কন্টিনিউ করে ঠিক আমি সেটাই বলতে চাইছি, মানে এটা শেষ নয়, এটা শুরু, এটা আমাদের পথ চলার শুরু, মানে আজকের অনুষ্ঠানের সমাপ্তি, কিন্তু এটা আমরা শুরু করলাম আজকে। আমি চাইছি সারা বছর ভর আপনাদের পাশে নিয়ে আমরা কাজ করতে। অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা আমাদের এত সময় দিয়েছেন। আমিও ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটু এই সবার সামনে একটু বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের যেটুকু কাজকর্ম সবাইয়ের মধ্যে শেয়ার, নলেজ তো সবসময় শেয়ার করার জন্য, তো সেটা খুবই ভালো লাগলো যে সবার কাছে আমরা একটু শেয়ার করতে পারলাম
অনেকখানি হয়তো সেটা ছেলেমেয়েরা সেটাকে তাদের রিসার্চের ক্ষেত্রে, ইনোভেশনের ক্ষেত্রে বা প্ল্যানিং এর ক্ষেত্রে সেটা তারা হয়তো কতটা কি মানে গ্রহণ করবে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু নলেজ হচ্ছে সবসময় আমাদের একটা এরকম ইন্টারাকশন থাকবে। হ্যাঁ ম্যাডাম, ভালো থাকবেন সবাই। ঠিক আছে, শুভরাত্রি। আচ্ছা, সোমা চট্টোপাধ্যায় আছেন এখনো অনুষ্ঠান থাকলেন? আমি আপনাদের যে পেয়েছি আমি ভাবতে পারিনি আপনি থাকতে পারবেন, কারণ হচ্ছে আপনার এত ব্যস্ততার মধ্যে আপনাকে এতক্ষণ পাওয়াটাও আমাদের ভাগ্যের। না, আজকে তো বেশি কথা হলো না, কখনো হবে না। ওই জন্য আমি আপনাদের আলাদা করে আজকে, যেহেতু একটা আমাদের উদ্দেশ্য ছিল এই ব্যাপারটা নিয়ে, আমি জন্য যেহেতু আপনাদের মানে আপনাদের এক একজনকে নিয়ে আমাদের এক একটা সেমিনারও মানে কম পড়ে যাবে সময়টা, এত কিছু আমাদের জানার আছে, সেই জন্য আমি আলাদা করে আবার আপনাদের সঙ্গে আবার সেমিনারে বসবো। ঠিক আছে? আমিও অনেক জানলাম, সেজন্য অনেক ধন্যবাদ প্রণব বাবুকে। আর ইন্টারেস্টিং টপিক। ওকে, আমার স্টুডেন্টদের সাথে আর আপনাদের সাথে মানে শেয়ার করার সুযোগ পেলাম বা কথা বলার কিছুটা সুযোগ সেজন্য অনেক ধন্যবাদ। রাখছি। ঠিক আছে, গুড নাইট সকলকে। হ্যাঁ, সবাই থ্যাংক ইউ।